আমি তোমাদের সামনে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এক্সিস্টিং পার্টনার যে চ্যাপ্টারটা চলছিল সেই চ্যাপ্টারে আজকে 3 নম্বর ক্লাস, অর্থাৎ এই চ্যাপ্টার বলতে পারো আজকে এটা লাস্ট ক্লাস করাবো, ঠিক আছে তো। এবং যেই টপিকটা আজকে করাবো সেই টপিকটা হচ্ছে, আগে চ্যাপ্টারের নামটা লিখে নিই। চ্যাপ্টারের নাম লিখছি চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এক্সিস্টিং পার্টনার। দেখো এই চ্যাপ্টারটা আজকে নিয়ে 3 নম্বর ক্লাস করাচ্ছি, এটাই লাস্ট ক্লাস করাবো আজকে। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে শিখবে তোমরা বা তোমাদের স্কুলেও যদি করায়, এই চ্যাপ্টারটা নিয়ে ম্যাক্স টু ম্যাক্স একদিন টাইম দেবে, ঠিক আছে। চ্যাপ্টারে তোমরা শেখাবে নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও, ব্যাস আর কিছু শেখাবে না। কিন্তু আমি এই চ্যাপ্টারটা এমন ভাবে করালাম, 3টে ক্লাস এমন ভাবে করাতে চাইছি যে যাতে এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে পার্টনারশিপের অ্যাডমিশন আছে, রিটায়ারমেন্ট আছে, ডেথ আছে, যাতে কোনো রকমের প্রবলেম না হয়। অর্থাৎ আমি এই 3টে ক্লাস এমন ভাবে করে দিয়েছি যে পরের ক্লাসগুলোতে আমি আর বেশি করাবো না, যেতে ধরিয়ে বলবে একই জিনিস বারবার চলছে, ঠিক আছে তো। এই জন্য আমরা বেসিক জিনিসটাকে পুরো ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আজকে যে টপিকটা করাবো টপিকটার নাম হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাই শেখাবো, ঠিক আছে। তো এটা কিভাবে করতে হয় এর জন্য আমরা কোনো মানে থিওরিটিক্যাল কনসেপ্টে না গিয়ে এর আগে আমরা প্র্যাকটিক্যাল কনসেপ্টে চলে আসি। পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা করব, করে তারপর থিওরিটিক্যাল কনসেপ্টে যাব। তো প্র্যাকটিক্যাল কনসেপ্ট যাওয়ার জন্য প্রথমে আমাকে একটা এক্সাম্পল তুলতে হবে, ঠিক আছে তো। সেই এক্সাম্পল তুলে দেখি, তারপর জিনিসটা আস্তে আস্তে বুঝবো, কারণ কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কেন কাজে লাগে সব বুঝতে পারবো। তো ধরো একটা ব্যালেন্স শিট, এই ধরো একটা ব্যালেন্স শিট, ঠিক আছে। কি লিখছি? ব্যালেন্স শিট ব্যালেন্স শিট অফ আ ফার্ম, একটা ফার্মের ব্যালেন্স শিট দিয়েছে, ঠিক আছে তো। আচ্ছা, অ্যাসেট সাইডে দেখো, এইদিকে থাকে অ্যাসেট, এইদিকে থাকে লাইবিলিটি। অ্যাসেট, ঠিক আছে, এখানে লিখেই দিচ্ছি, এইদিকে থাকবে অ্যাসেট আর এইদিকে হচ্ছে লাইবিলিটি। বলছে এই যে বিজনেসটা, এই ফার্মের যে বিজনেসটা হচ্ছে, দুজন পার্টনার মিলে বিজনেস করছে। দুজন পার্টনার নাম কি? এ আর বি, ঠিক আছে তো। এখানে লিখলাম ক্যাপিটাল, ক্যাপিটালে বললে লিখবো এ আর বি। তাহলে এ কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছিল? এ ক্যাপিটাল নিয়ে এসেছিল 6 লাখ টাকা, আর বি নিয়ে এসেছিল 4 লাখ টাকা। তার মানে দুজন মিলে বিজনেসে কত টাকা ক্যাপিটাল নিয়েছিল? দুজন মিলে বিজনেসে 10 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে। তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো, বেসিক জিনিস। দুজন পার্টনার মিলে বিজনেস যখন 10 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আসে, তাহলে বিজনেসে টোটাল ক্যাপিটাল নিয়ে আসছে মানে বিজনেসে ক্যাশটা তো বাড়ছে, ক্যাশ বা ব্যাংক যাই বলো, বিজনেসে ক্যাশ বাড়ছে, আর ক্যাশ তো অ্যাসেট। তাহলে অ্যাসেট দিকে আমার কত লেখা উচিত? অ্যাসেটে দেখো লেখা উচিত ক্যাশ বলে 10 লাখ টাকা, ঠিক আছে। অ্যাসেটে ক্যাশ বলে লেখা উচিত 10 লাখ টাকা। জিনিসটা বোঝা গেল? দেখো, কোনো পার্টনাররা যখন বিজনেস স্টার্ট করে, বিজনেস স্টার্ট করতে গেলে কি নিয়ে আসতে হয়? বিজনেসের বেসিক জিনিস বলতে আমরা বুঝি নগদ টাকা, ক্যাশ টাকা নিয়ে আসতে হয়। তো দুজন পার্টনার মিলে ক্যাশ নিয়ে আসলো 10 লাখ টাকা, তাই তো। অর্থাৎ এ 6 লাখ টাকা নিয়ে আসলো, বি 4 লাখ টাকা নিয়ে, টোটাল 10 লাখ টাকা নিয়ে আসলো, সেটাই তো তোমার ক্যাশ, ঠিক আছে তো। ক্যাশ মারফত নিয়ে আসলো। এইবার ধরো এই যে বিজনেসের এখন অ্যাসেট কত হয়ে গেল? 10 লাখ টাকার ক্যাশ হয়ে গেল, এটা আমার অ্যাসেট। এই 10 লাখ টাকার মধ্যে দিয়ে বিল্ডিং কিনে নিল 6 লাখ টাকার। কত টাকার বিল্ডিং কিনলো? 6 লাখ টাকার। 10 লাখ টাকা আমার হাতে ক্যাশ আছে, এর মধ্যে দিয়ে আমি 6 লাখ টাকার বিল্ডিং কিনলাম। বলো দেখি, 10 লাখ টাকা ক্যাশের মধ্যে 6 লাখ টাকা যদি বিল্ডিং কিনে নিই, এখন আমার হাতে বিল্ডিং কত টাকার আছে? সরি, আমার কাছে এখন ক্যাশ কত আছে? স্যার ক্যাশ 4 লাখ টাকা আছে। এই 10 লাখ থেকে 6 লাখ বাদ দিলে 4 লাখ হয়ে গেল। শুধু বিল্ডিং কিনে নি, পাশাপাশি একটা মেশিন কিনেছে। মেশিন কিনেছে কত টাকা দিয়ে? মেশিন কিনেছে 3 লাখ টাকা দিয়ে। তাহলে 4 লাখ টাকা আমার হাতে ক্যাশ ছিল, 3 লাখ টাকার মেশিন কিনে নিয়েছে। তাহলে আমার হাতে ক্যাশ কত আছে? এখন 4 লাখ কি আছে? না স্যার 4 লাখ আর নেই, 3 লাখ টাকা চলে গেছে, মানে রইলো আপনার কাছে 1 লাখ টাকা। তাহলে কত রইল তোমার কাছে ক্যাশ? ক্যাশ এখন রইলো 1 লাখ টাকা, ঠিক আছে তো। তাই টোটাল দেখো, তোমার ব্যালেন্স শিট ট্যালি করো, দেখো অ্যাসেটের টোটাল হচ্ছে 10 লাখ টাকা, লাইবিলিটি টোটাল হচ্ছে 10 লাখ টাকা। তাহলে কি বললাম? যে আমরা ব্যালেন্স শিটটা না আমি তোমাদের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলাম। যখন এই অঙ্কটাই বলছে দুজন পার্টনার এ আর বি দুজন মিলে ব্যবসা শুরু করে, যখন ব্যবসা শুরু করেছিল দুজন মিলে 10 লাখ টাকা নিয়ে এসেছিল।
এ 6 লাখ টাকা আর বি 4 লাখ টাকা নিয়েছে, টোটাল 10 লাখ টাকা। তার মানে বিজনেস 10 লাখ টাকা ক্যাশ আসলো। এই 10 লাখ টাকার মধ্যে দিয়ে দুজন পার্টনার ডিসিশন নিল আমরা একটা বিল্ডিং কিনবো 6 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, তো 10 লাখের মধ্যে 6 লাখ টাকার বিল্ডিং কিনে নিই। ঠিক আছে, তো তার মানে বিল্ডিং আমাদের 6 লাখ টাকা চলে আসলো, ক্যাশ সাথে সাথে 6 লাখ চলে গেল। রইলো কত? 10 লাখ থেকে 6 বাদ দিয়ে রইলো 4। এই 4 লাখ টাকার মধ্যে ওরা মেশিন 3 লাখ টাকা কিনলো, তাহলে মেশিনও 3 লাখ টাকা আসলো, মানে ক্যাশ 3 লাখ টাকা চলে গেল, রইলো 1। টোটাল কত হলো? 10 লাখ টাকা। দেখো আমি কি বললাম, বিজনেস টোটাল অ্যাসেট কত হয়? 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার মধ্যে ঠিক আছে কার কত আছে? এই 10 লাখ টাকা যে বিজনেস টোটাল অ্যাসেট আছে না, এই 10 লাখ টাকার মধ্যে এর ক্যাপিটাল আছে 6 লাখ টাকা আর বির আছে 4 লাখ টাকা। অর্থাৎ বিজনেসের টোটাল অ্যাসেট যত আছে তার মধ্যে ওনারদের ক্লেম কত, ঠিক আছে, সেটাই হচ্ছে ব্যালেন্স শিট থেকে আমরা পরিষ্কার বোঝালাম। একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো, তোমাদের ফাইনাল অ্যাকাউন্ট করেছি 11-এ, ঠিক আছে। ধরো এখানে আমার অ্যাসেট আছে, অ্যাসেটে বিল্ডিং আছে 6 লাখ টাকা, মেশিনারি আছে 3 লাখ টাকা, ঠিক আছে। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 5 বছর আগে একটা বিল্ডিং কেনা হয়েছিল 5 লাখ টাকা দিয়ে, 5 বছর পরেও কি ওই বিল্ডিং এর ভ্যালু 5 লাখ টাকা থাকবে? বা ধরো 5 বছর আগে মেশিন কেনা হয়েছে 3 লাখ টাকা দিয়ে, তো 5 বছর পরেও কি ওই মেশিনটার ভ্যালু 3 লাখ টাকা থাকবে? না স্যার, এটা কখনো হবে না। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলে জানো? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা কিনা আমাদের দেশের অ্যাকাউন্টেন্সি কি প্রসেসে অ্যাকাউন্টেন্সিটা হবে সেটা পরিষ্কারভাবে বলে দেয়। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে দেয় তোমাদের যা অ্যাসেট গুলো থাকবে না, অ্যাসেট বা লাইবিলিটি, টাইম টু টাইম সেটা রিভ্যালু করতে হবে, ঠিক আছে, টাইম টু টাইম সেটা রিভ্যালু করতে হবে। অর্থাৎ প্রতি বছরের শেষে অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালুয়েশন করা দরকার। তো এখানে তোমরা অ্যাসেটে কত দেখতে পাচ্ছ? বিল্ডিং এর দাম আছে 6 লাখ টাকা। আচ্ছা, এটা বলার আগে একটা উদাহরণ দিয়ে দিই। ধরো আজ থেকে 30 বছর আগে, ঠিক আছে, মিস্টার রাম একটা বাড়ি কিনেছিল ধরো 3 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। 30 বছর পর ওই বিল্ডিংটার দাম কি 3 লাখ টাকাই থাকবে? না স্যার, কখনো আমরা জানি বিল্ডিং, ঠিক আছে, বিল্ডিং এর ভ্যালু সবসময় বাড়তে থাকে। বিল্ডিং এর ভ্যালু কখনো 3 লাখ টাকা হবে না, ওটা 3 লাখ থেকে বেড়ে এখন 30 থেকে 40 লাখ টাকা হয়ে গেছে। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, টাইম টু টাইম অ্যাসেটের রিভ্যালু করতে হয়। ধরো যখন বিল্ডিংটা কেনা হয়েছিল তখন 6 লাখ টাকা দাম ছিল, আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে যখন মেশিনটার এই বিল্ডিংটা যখন রিভ্যালুয়েশন করছি তখন দাঁড়িয়েছি এই বিল্ডিংটার দাম দাঁড়াচ্ছে কত জানো? বিল্ডিংটার দাম দাঁড়াচ্ছে 7 লাখ টাকা। তো বলো, বিল্ডিংটার দাম ছিল 6 লাখ, এখন বিল্ডিং এর ভ্যালু বেড়ে হয়ে গেল 7 লাখ টাকা। তাহলে বলো বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেল না কমে গেল? বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেল। তো বলো বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেলে এখন আমি কত টাকা দেখাবো? 6 লাখ দেখাবো না 7 লাখ দেখাবো? ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে বিল্ডিং এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে বেড়ে যত টাকা হলো তোমরা সেই তত টাকাই দেখাবে। অর্থাৎ তুমি বিল্ডিং এর ভ্যালু এখন কত দেখাবে? স্যার 7 লাখ টাকা দেখাবে, 6 লাখ টাকার জায়গায় এখন তোমাকে 7 লাখ টাকা দেখাতে হবে। তাহলে 7 লাখ টাকা দেখাতে হবে, তাহলে 7 লাখ টাকা দেখাতে হবে মানে তোমার বিল্ডিং এর ভ্যালু কত টাকা বেড়ে গেল? স্যার বিল্ডিং এর ভ্যালু কিন্তু 1 লাখ টাকা বেড়ে গেছে। তো দেখো এইদিকে দেখো, ট্যালি করো, 7 আর 1 8 লাখ, 8 আর 3 11 লাখ। ব্যালেন্স শিটের অ্যাসেটে 11 লাখ টাকা হয়ে গেল, তো লাইবিলিটি সাইডেও তোমার 11 লাখ হতে হবে। তো লাইবিলিটি সাইডে কত হচ্ছে? 10 লাখ টাকায় শো করছে। তো বিল্ডিং এর ভ্যালু 1 লাখ টাকা বেড়ে যাওয়া মানে আমার কাছে কি জানো? বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে এটা আমার কাছে প্রফিটের সমান, ঠিক আছে। আমি কি লিখছি? প্রফিট অন বিল্ডিং। বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, কত টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে? স্যার 6 লাখ ছিল 7 লাখ হয়েছে। বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে আমার কাছে প্রফিটের সমান। দেখো না, তোমার বাড়িতে ধরো বিল্ডিং ছিল 10 লাখ টাকা, সেই বিল্ডিং এর ভ্যালু বেড়ে 12 লাখ টাকা হয়ে গেল, 2 লাখ টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেল। বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া তোমার পক্ষে ভালো না খারাপ? স্যার ভালো, মানে এটা তোমার প্রফিটের সমান, ঠিক আছে। তো তাহলে কত বেড়ে গেল? বিল্ডিং এর ভ্যালু 1 লাখ, এই 1 লাখ টাকা প্রফিট। এই 1 লাখ টাকা কারা পাবে? স্যার এই 1 লাখ টাকাটায় এ আর বি পাবে। যেটাই বলছিলাম, এই যে, ও আরেকটা কথা বলে দিই, এই যে অঙ্কটাতে দিয়েছি না, এটাতে রেশিও তো অবশ্যই বলে দেবে। আমরা কি জানি, রেশিও যদি বলে দেয় তো ভালো, আর রেশিও যদি না বলে দেয়, আমরা পার্টনারশিপ, ফান্ডামেন্টাল পার্টনারশিপে করেছি, ইকুয়াল ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ 1:1 হয়ে যায়। এখানে রেশিও বলে দিয়েছিল কোশ্চেনে 2:1, ঠিক আছে। তো তো এখানে ধরো প্রফিট অন বিল্ডিং, ঠিক আছে। তো তো বিল্ডিংটা 6 লাখ টাকা ছিল, বিল্ডিং এর ভ্যালু বেড়ে এখন 7 লাখ হয়ে গেল। তাহলে তাহলে বিল্ডিং এর ভ্যালু 6 লাখ থেকে 7 লাখ হচ্ছে, আমার কত হলো? প্রফিট 1 লাখ টাকা প্রফিট হয়ে গেল, তাই তো। আমার বিল্ডিং থেকে কত টাকা প্রফিট হলো? 1 লাখ টাকা। বিল্ডিং এর ভ্যালু চেঞ্জ করো, ভ্যালু চেঞ্জ করা, রিভ্যালু করাতে বিল্ডিং এর প্রফিট হচ্ছে 1 লাখ টাকা। তো অ্যাকাউন্টেন্সি কি বলছে? মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে এই 1 লাখ টাকা বিল্ডিং থেকে যে প্রফিট হলো, এই প্রফিটটা কারা কারা ভাগ করে নেবে? স্যার এ আর বি কি? হ্যাঁ, এই প্রফিটের টাকাটা কাদের মধ্যে ভাগ হয়ে যাবে? দুজন পার্টনার এ আর বির মধ্যে। এ কত পাবে? 1 লাখের 2:1 মানে 66,667, আর বি পাবে 33,333। মানে কি বুঝতে পারলে? এই বিল্ডিং এর রিভ্যালুয়েশন করলাম, বিল্ডিং রিভ্যালু করার পর আমার 6 লাখ থেকে বেড়ে সেটা 7 লাখ হয়ে গেল। অর্থাৎ
বিল্ডিং এর ভ্যালু আমার 1 লাখ টাকা বেড়ে গেল, এটা আমার প্রফিট। এই প্রফিটের টাকাটা কাদের মধ্যে ভাগ হবে? পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে। এ আর বি কোন রেশিও? যে রেশিও ছিল 2:1। তাহলে বুঝতে পারলে? এইবার দেখো, তাহলে এ পাবে 66,667 আর বি পাবে 33,333। তাহলে দেখো কত হচ্ছে। এবার দেখো ব্যালেন্স শিট ট্যালি করছে কিনা। এখানে হচ্ছে 6 লাখ প্লাস 6667 মানে 6 লাখ, এটা হচ্ছে 6,66,667 আর 4 লাখের সঙ্গে 33,333 করলে 4,33,333। তাহলে কত হলো টোটাল? এই টাকাটা হচ্ছে এর ক্যাপিটাল, এখন বির ক্যাপিটাল এত টাকা, তাহলে দুটো যোগ করে কত হচ্ছে জানো? দুটো যোগ করে তোমার 11 লাখ হয়ে যাচ্ছে। তাহলে ব্যালেন্স শিট ট্যালি করলো। ঠিক আছে, তো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম, এবং না ফাইনালি এরকমই অঙ্ক করবো, আমরা অন্যরকম ভাবে অঙ্ক করবো। এটা একটা এক্সাম্পল দিলাম। তাহলে জিনিসটা কি বুঝতে হবে? আমরা কোনো অ্যাসেট বা লাইব্রেরি টাইম টু টাইম আমরা রিভ্যালুয়েশন করি। ঠিক আছে, তো তো আমাদের যখন ব্যালেন্স শিট দিয়েছিল, সেই ব্যালেন্স শিট আমরা দেখেছিলাম বিল্ডিং 6 লাখ টাকা ছিল, বিল্ডিং এর ভ্যালু এখন হয়েছে 7 লাখ টাকা। বিল্ডিং এর 6 লাখ থেকে বেড়ে 7 লাখ টাকা, মানে 1 লাখ টাকা বেড়ে গেছে। আর বিল্ডিং এর ভ্যালু 1 লাখ টাকা বেড়ে গেছে, মানে এই 1 লাখ টাকায় প্রফিট হয়েছে, প্রফিটটা কারা পাবে? পার্টনারদের মধ্যে পাবো না। ঠিক আছে, যাই হোক, এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছি, আরেকটা অঙ্ক তোমাদের বোঝাচ্ছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আবার বলেছে দেখো, ব্যালেন্স শিট অফ আ ফার্ম, ফার্মের একটা ব্যালেন্স শিট দিয়েছে। ঠিক আছে, তো তো এই অঙ্কটাই বলেছে দুজন পার্টনার মিলে বিজনেস করে, একই পার্টনার এ আর বি। ঠিক আছে, আর একটা আমরা পার্টনারশিপে কি ক্যাপিটাল লিখি? পার্টনার্স ক্যাপিটাল লিখতে হয়। ঠিক আছে, তো শুধু ক্যাপিটাল লিখলে হবে না। তো দুজন পার্টনার মিলে বিজনেস করছে এ আর বি। বিজনেস স্টার্ট করার সময় এ নিয়ে এসেছিল 7 লাখ টাকা, আর বি নিয়ে এসেছিল কত? বি নিয়ে এসেছিল 5 লাখ টাকা। তো টোটাল কত নিয়ে এসেছিল ওরা দুজন মিলে? টোটাল মিলে, ঠিক আছে, টোটাল ওরা দুজনে মিলে 12 লাখ টাকা নিয়ে এসেছিল। তার মানে 12 লাখ টাকা নিয়ে এসেছিল, মানে অ্যাসেটে ক্যাশ বলে শো করবে কত? 12 লাখ টাকা। তাই এখানে ক্যাশ বলে লিখছি কত? 12 লাখ টাকা, দেখতে পাচ্ছ? আচ্ছা, 12 লাখ টাকা ক্যাশ হয়ে গেল। এইবার ওদের ইচ্ছা হলো, দুজন পার্টনার মিলে ডিসিশন নিলে একটা বিল্ডিং কিনবে। কত টাকা দিয়ে বিল্ডিং কিনেছে? স্যার বিল্ডিং কিনেছে 6 লাখ টাকা দিয়ে। তো দেখো, 12 লাখ টাকা ছিল ক্যাশ, 6 লাখ টাকার বিল্ডিং কিনলে, এখন কত টাকার ক্যাশ পড়ে আছে? স্যার 6 লাখ টাকার ক্যাশ পড়ে আছে। 12 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা চলে যায়, তাহলে ক্যাশ কত পড়ে আছে? 6 লাখ টাকা ক্যাশ পড়ে আছে। তাদের এরপর ওদের ইচ্ছা হলো, ঠিক আছে, কি ইচ্ছা হলো? একটা ফার্নিচার কিনবে। ঠিক আছে, তো ফার্নিচার, তো ফার্নিচার কিনলো। কত টাকার ফার্নিচার কিনলো? 4 লাখ টাকার ফার্নিচার কিনবে। তাহলে 6 লাখ টাকা ক্যাশ ছিল, 4 লাখ টাকার ফার্নিচার কিনলে, তো ক্যাশ তো এখন 6 লাখ থাকবে না, ক্যাশ 6 লাখ থেকে কমে হয়ে যাবে কত? 2 লাখ টাকা। ঠিক আছে, তো ফার্নিচার হয়ে গেল। এবার ওদের ইচ্ছা হলো মেশিন কিনবে, 5 লাখ টাকা একটা মেশিন কিনছে। ঠিক আছে, তো তো মেশিনারি কিনলো 5 লাখ টাকা। ঠিক আছে, তো 5 লাখ টাকার মেশিন কিনলো। এবার তোমরা বললো, স্যার হাতে তো ক্যাশ 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকার মেশিন কিনবে কি করে? নেই, টাকা নেই, ওরা বাইরে থেকে টাকা ধার করেছে, অর্থাৎ ব্যাংকের থেকে লোন করেছে। ঠিক আছে, এই 5 লাখ টাকার মেশিন কিনতে গেলে আমার হাতে তো 5 লাখ টাকা দরকার, আমার হাতে 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা তো নেই। তখন কি করে? ব্যাংকের থেকে লোন করেছে। আর ব্যাংকের থেকে লোন নেওয়া মানে কি? এটা আউটসাইডার, এটা আমার লাইবিলিটি। মাথায় রাখবে, আউটসাইডার, এটা আমার লাইবিলিটি। এই পার্টনার্স ক্যাপিটাল হচ্ছে বিজনেসের যে ওনার্স আছে, ওনার্স, এই টাকাটা ওনার্স, বিজনেসের মেন মালিকদের এই টাকা। কিন্তু কখনো সবসময় তো ওনার্সদের টাকা দিয়ে বিজনেস হয় না, কখনো আউটসাইডার থেকেও টাকা নিতে হয়। আউটসাইডার টাকা কি ছিল? ব্যাংক লোন। ব্যাংক লোন কত ছিল তোমার? 5 লাখ টাকা। তো দেখো, আচ্ছা ধরো আবার বিজনেসে কি ছিল? বিজনেসে ধরো স্টক ছিল একটা। ঠিক আছে, স্টক কত আছে? বলছে স্টক আছে 1 লাখ টাকা। তার মানে স্টক 1 লাখ, মানে বুঝতেই পারছো স্টক মানে কখন স্টক হয়? গুডস কিনছে, আর গুডস কিনলে নিশ্চয়ই তোমার ক্যাশ কমে যাবে। ঠিক আছে, ধরে নিচ্ছি ক্যাশে গুডস কিনেছে, তাহলে ক্যাশ কমে যাবে, তো 2 লাখ টাকা কমে এখন কত হয়েছে? 1 লাখ টাকা। তো বোঝা গেল। এবার দেখো ট্যালি করো ব্যালেন্স শিটটা মিলছে কিনা। 12 আর 5, লাইবিলিটি সাইড টোটাল করে হচ্ছে 17 লাখ টাকা। আর অ্যাসেট সাইড দেখো কত হচ্ছে? 1 আর 6 7, 7 আর 4 11, 11 + 16 আর 17 লাখ টাকা। তাহলে কি বুঝতে পারছি? আগের অঙ্কটার মতো বোঝানোর চেষ্টা করছি। বিজনেসে যে টোটাল অ্যাসেট 17 লাখ টাকা, এই 17 লাখ টাকার মধ্যে মালিকদের টাকা কত? সেই 17 লাখ টাকার মধ্যে মালিকের টাকা 12 লাখ, আর বাইরের টাকা 5 লাখ, অর্থাৎ ওনার্স টাকা হচ্ছে 12 লাখ, আর আউটসাইডের টাকা হচ্ছে 5 লাখ। আচ্ছা, এবার কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে দেখো। আমরা কি বলেছিলাম? যে বিজনেসে যে অ্যাসেট আর লাইবিলিটি থাকে, আমরা টাইম টু টাইম রিভ্যালুয়েশন করি।
অর্থাৎ ভ্যালু চেঞ্জ করার চেষ্টা, প্রতি বছরের শেষে এই রিভ্যালুয়েশনটা করা হয়। তো ঠিক আছে, এই যে এখানে রিভ্যালুয়েশন বলেছে কি, বলছে বিল্ডিং রিভ্যালুয়েশন করে দেখা গেছে, ঠিক আছে, বিল্ডিং রিভ্যালুয়েশন করে দেখা গেছে 6,50,000, ঠিক আছে, অর্থাৎ মার্কেটের বিল্ডিং এর ভ্যালু কত দেখাচ্ছে, 6,50,000। আচ্ছা, ফার্নিচার, ফার্নিচারের রিভ্যালুয়েশন করে দেখা গেছে, ঠিক আছে, ফার্নিচার রিভ্যালুয়েশন করে দেখা গেছে ফার্নিচারের ভ্যালু কত, 4,20,000। আর কি আছে, আর আছে মেশিনারি, মেশিনারি রিভ্যালুয়েশন করে দেখা গেছে মেশিনারি ভ্যালু কত, 5,60,000। তো তোমাকে এই তিনটে জিনিস নিয়ে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে, আর সেরকম কোনো কাজ নেই। দেখো, তোমরা যে অ্যাসেট সাইডে দেখতে পাচ্ছ বিল্ডিং কত ছিল, 6,00,000 টাকা, কিন্তু বলছে মার্কেটে, মার্কেটে আমরা বিল্ডিং অ্যাসেট সাইডে অর্থাৎ ব্যালেন্স শিটে 6,00,000 টাকা দেখিয়েছি, কিন্তু সেই দিন মার্কেটে বিল্ডিং এর ভ্যালু কত, 6,50,000 টাকা। তো বলো, বিল্ডিং এর ভ্যালু 6,00,000 টাকা আমরা দেখিয়েছি, কিন্তু মার্কেটে ভ্যালু হচ্ছে 6,50,000। আর একটা কথা বলে দিই, আমরা না ব্যালেন্স শিটে কোন ভ্যালুটা দেখাবো জানো, মার্কেট ভ্যালু দেখো, আমরা সবসময় মার্কেট ভ্যালু দেখাবো, এটা মাথায় রাখবে। 6,00,000 টাকা দেখিয়েছিলাম, কিন্তু মার্কেট বলছে 6,50,000 টাকা দেখাতে, মার্কেটে সেই দিন ভ্যালু হচ্ছে বিল্ডিং এর ভ্যালু 6,50,000 টাকা। তাহলে বলো, বিল্ডিং এর ভ্যালু বাড়াতে হবে না কমাতে হবে? স্যার বিল্ডিং এর ভ্যালু বাড়াতে হবে। বলো কত টাকা বাড়াতে হবে? স্যার 50,000 টাকা বিল্ডিং এর ভ্যালু বাড়াতে হবে। 6,00,000 টাকা ছিল বিল্ডিং এর ভ্যালু, আমি 50,000 টাকা বাড়িয়ে দিলাম, তাই তো? বিল্ডিং এর ভ্যালু কত বাড়িয়ে দিলাম, 6,50,000 হয়ে গেল, 50,000 টাকা বাড়িয়ে দিলাম মানে 6,50,000 হয়ে গেল। বলো, বিল্ডিং এর ভ্যালু যদি 50,000 টাকা বাড়িয়ে দিই, তাহলে তোমার টোটাল অ্যাসেট বেড়ে যাবে, কিন্তু টোটাল লাইবিলিটি তো আর বাড়ছে না। তো যেটা আগের অঙ্কে বলেছিলাম, তো আমাকে তো ট্যালি করতে হবে, ব্যালেন্স শিট ট্যালি করতে হবে। এই যে 50,000 টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেল, এটা আমার পক্ষে কিসের সমান, এটা প্রফিটের সমান। ধরো না, তোমাদের বাড়িতে ধরো তোমরা দুই ভাই আছো, ঠিক আছে, দুই ভাই এ আর বি, ঠিক আছে, তোমরা যখন বিল্ডিং কিনে 6,00,000 টাকা দিয়ে, এখন বিল্ডিং এর ভ্যালু 6,50,000 টাকা হয়ে গেল, তাহলে বিল্ডিং এর ভ্যালু 50,000 টাকা বেড়ে গেল, তাই তো? বিল্ডিং এর ভ্যালু 50,000 টাকা বেড়ে গেলে তো তোমাদের পক্ষে ভালো না খারাপ? স্যার ভালো, অবশ্যই বিল্ডিং এর ভ্যালু 50,000 টাকা বেড়ে গেছে, এটা আমাদের পক্ষে অবশ্যই ভালো। তো এই 50,000 টাকা কারা পাবে? স্যার বিল্ডিং এর যারা মালিক তারাই তো 50,000 টাকা পাবে, একদম ঠিক, বলো না? এই যে 50,000 টাকা পাবে কারা? হয় পার্টনার্স ক্যাপিটাল পাবে, নাই ব্যাংক লোন পাবে, ঠিক আছে, হয় পার্টনার্স ক্যাপিটাল নাই ব্যাংক লোন পাবে। এই বিল্ডিং এর ভ্যালু যে 50,000 টাকা বেড়ে গেল, এই টাকাটা এ আর বি দুজন পার্টনার পাবে, এটা আউটসাইডার পাবে না। দেখো, তোমরা যখন বাড়ি কেনার জন্য ধরো 10,00,000 টাকা দিয়ে বাড়ি কিনছো, ঠিক আছে, 10,00,000 টাকা বাড়ি কিনছো, ব্যাংকের থেকে ধরো 3,00,000 টাকা লোন নিয়েছো। কখনো যদি বিল্ডিং এর ভ্যালু বেড়ে যায়, ঠিক আছে, বিল্ডিং এর ভ্যালু 10,00,000 থেকে যদি বেড়ে যায় 15,00,000 টাকা হয়, যাদের থেকে তোমরা ধার নিয়েছিলে 2,00,000 টাকা বা 3,00,000 টাকা যে বাড়ি কেনার জন্য ধার নিয়েছিলে, তাদের কি টাকাটা বেশি দেবে? এটা কখনো শুনেছো? ধরো একটা বাড়ি কিনছো 10,00,000 টাকা দিয়ে, এবং ব্যাংকের থেকে 2,00,000 টাকা ধার করে বাড়িটা কিনছো, ঠিক আছে, বাকি টাকা তোমার কাছে ছিল, 2,00,000 টাকা ধার করলে। তো যদি বিল্ডিং এর ভ্যালু যদি তোমার 10,00,000 থেকে বেড়ে 15,00,000 হয়ে যায়, বিল্ডিং এর ভ্যালু যদি 5,00,000 টাকা বেড়ে যায়, তুমি ব্যাংকের লোককে কি বেশি লোন দিয়ে দেবে? লোনের টাকা কি বেশি দেবে? না স্যার, আমি যত টাকা লোন নিয়েছেন তত টাকাই শোধ করবো, তার চেয়ে বেশি দেবো না। জিনিসটা বুঝতে পেরেছো তো? এই যে বিল্ডিং এর হলো 50,000 টাকা বেড়ে গেলে 50,000 কার পাও না? স্যার পার্টনারদের পাও না। তো মাথায় রাখবে, তাহলে 50,000 টাকা, আচ্ছা এই অঙ্কটা রেশিও বলিনি না, তো রেশিওটা বলে দিচ্ছি, 2:1 ছিল, ঠিক আছে, 2:1 ছিল। তো 50,000 টাকার মধ্যে যদি 2:1 যদি দিয়ে দিই, তাহলে কত কত পাবে? এ কে দেবো 2 ভাগ, আর বি কে দেবো 1 ভাগ। রেশিওটা 2:3 করি, তাহলে আমাদের পুরো রাউন্ড ফিগার বেরোবে, ঠিক আছে। তাহলে কত হবে, 2:3 তে যদি দিয়ে দিই, তাহলে 50,000 2:3 মানে দেবো 20,000 এ কে, আর বি কে দেবো 30,000। সেম ভাবে ফার্নিচার, ফার্নিচার ছিল কত, 4,00,000 টাকা, কিন্তু রিভ্যালু করে দেখাচ্ছে কত, ফার্নিচার 4,00,000। তাহলে ফার্নিচারের ভ্যালু কত বেড়ে গেল? স্যার ফার্নিচারের ভ্যালু 20,000 টাকা বেড়ে গেছে, ঠিক। তা ফার্নিচারের ভ্যালু 20,000 টাকা বেড়ে গেছে মানে পার্টনারদের এই টাকাটা, এই 20,000 টাকা যে ফার্নিচারের ভ্যালু 20,000 টাকা বেড়ে গেল, এটা কি প্রফিট হয়েছে? এই প্রফিটের টাকাটা কারা পাবে? স্যার পার্টনাররা পাবে। এই 20,000 টাকা এ আর বির মধ্যে দিয়ে দিতে হবে, কত? ওই 2:3 অনুপাতে কত হবে, 8,000, এ পাবে 8,000, বি পাবে 12,000। মেশিনারি, মেশিনের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 5,00,000 টাকা, ঠিক আছে, এখন মেশিনের ভ্যালু রিভ্যালু হয়েছে কত, 5,60,000। তাহলে মেশিনের ভ্যালু কত বেড়ে গেল? স্যার মেশিনের ভ্যালু 60,000 টাকা বেড়ে গেছে। মেশিনের ভ্যালু 60,000 টাকা বেড়ে যাওয়া মানে কি আমার পক্ষে প্রফিট। এই প্রফিটের টাকাটা কারা পাবে? পার্টনাররাই পাবে। এ আর বি 60,000 টাকাটা যদি 2:3 তে দিই, কত পাবে? এ কে দেবো 24,000 টাকা, আর বি কে দেবো 36,000 টাকা, ঠিক আছে তো? তাহলে দেখো, এবার তোমরা চেষ্টা করো, তোমাদের ব্যালেন্স শিট ট্যালি করছে, এটা অবশ্যই তোমাদের জানা দরকার। এখানে 1,00,000 টাকা, আর এটা টোটাল কত, 6,50,000 টাকা, ঠিক আছে তো? আর এখানে কত, 4,20,000, এখানে 5,60,000, আর এখানে 1,00,000।
তো তোমার টোটাল কত হচ্ছে দেখো, ঠিক আছে? তোমরা বোঝার চেষ্টা করো টোটাল কত হচ্ছে এখানে। 1 লাখ আর 6 লাখ 50, 6 লাখ 50 আর 1 লাখ 7 লাখ 50, 7 লাখ 50 আর 20, 7 লাখ 70 আর 4 লাখ হচ্ছে তোমার 11 লাখ 70, 11 লাখ 70 আর 5 লাখ হচ্ছে তোমার 16 লাখ 70, 16 লাখ 70, 17 লাখ 30 আর 1 লাখ 18 লাখ 30। টোটাল ব্যালেন্স 17 লাখ থেকে কেটে এখন কত হয়ে গেল, 18 লাখ 30। তো লাইব্রেরি সাইডে তোমার ট্যালি করতে হবে। দেখো এখানে কত হচ্ছে, এখানে 7 লাখ 20 হাজার, ঠিক আছে, 7 লাখ 20 হাজার 8, 7 লাখ 28, 7 লাখ 28 আর 24 কত হচ্ছে, এটা দেখো এখানে লিখেছি ছোট করে 7 লাখ 52 হাজার, ঠিক আছে তো। আর এখানে কত হচ্ছে 5 লাখ, 5 লাখ 30, 5 লাখ 30 আর 36 কত, 5 লাখ 66, 5 লাখ 66 আর 12 হচ্ছে তোমার 5 লাখ 78 হাজার। তো দেখো 7 লাখ 52 আর 5 লাখ 78 যোগ করো, টোটাল হচ্ছে ক্যাপিটালের টোটাল হচ্ছে 13 লাখ 30 হাজার। আর 13 লাখ 30 আর 5 লাখ যোগ করে কত হচ্ছে তোমার 18 লাখ 30। তো ব্যালেন্সে ট্যালি করে গেল, ঠিক আছে তো। দেখো তোমরা বলবে স্যার কেমন যেন একটা তোমার একটা নোংরা লাগছে না, দেখো দেখো তোমরা দেখে বোঝার চেষ্টা করো এই ব্যাপারটা কেমন যেন একটা নোংরা লাগছে। তো আমাদের অ্যাকাউন্টেন্সি পরিষ্কার ভাবে বলে দিয়েছে এই যে তোমাদের এখন প্রথমে যদি বলতাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রথমে বলিনি। এই যে দেখো এই ক্যাপিটালটা কেমন লাগছে না দেখতে, 7 লাখ ছিল তার সাথে 20 হাজার টাকা যোগ করেছো, তারপর 8 হাজার যোগ করে 24 হাজার যোগ করেছো, কেমন দেখতে লাগছে না? তো এই যে 20 হাজার 8 হাজার 24 হাজার, এইটাকে এই যে দেখতে কেমন লাগছে, দেখতে যাতে খুব সুন্দর লাগে তার জন্য আমরা আলাদা করে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, অর্থাৎ যে অ্যাকাউন্টে এই 20 হাজার 8 হাজার 24 হাজার গুলো আলাদা করে লিখবো সেটাই হচ্ছে আমার কি অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে তো। জিনিসটাকে খুব সুন্দর সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য আমাদের একটা আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টটাকে বলা হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। অর্থাৎ সেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি আসবে, সমস্ত অ্যাসেট এবং সমস্ত লাইব্রেরি, যত অ্যাসেট আর যত লাইব্রেরি থাকবে তার ভ্যালু গুলো যখন চেঞ্জ হবে, এই ভ্যালু গুলো চেঞ্জ হওয়ার ফলে যে প্রফিট বা লস হবে একটা, সেই প্রফিট বা লস যে একটা অ্যাকাউন্টে দেখাবো না, সেই অ্যাকাউন্টটাকে আমরা বলি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা আমি তোমাদের বোঝালাম, তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো, কোনো অ্যাসেটের ভ্যালু বা লাইব্রেরির ভ্যালু বাড়লে কি হতে পারে সেটাই আমি বোঝালাম। তো দেখো এই জিনিসটাকে আমি পুরো ভালো করে পরিষ্কার ভাবে একটা দেখিয়ে দিই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলে কিভাবে করতে হয়। অ্যাকাউন্টের নাম কি লিখলাম দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তো এই দিক জানো, বাঁ দিকে হয় ডেবিট আর ডান দিকে হয় ক্রেডিট, ঠিক আছে তো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর ডেবিট দিকে কি রিপ্রেজেন্ট করে, ক্রেডিট দিকে কি রিপ্রেজেন্ট করে, কি বোঝায় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে? দেখো কোনো অ্যাসেট আর কোনো লাইবিলিটি রিভ্যালু করার ফলে যদি মনে করো যে এই অ্যাসেট বা এই লাইবিলিটিটা রিভ্যালু করার ফলে তোমার প্রফিট হয়েছে, তোমার প্রফিট হয়েছে, তাহলে ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে তো। আর যদি মনে করো এই অ্যাসেট আর এই লাইবিলিটি রিভ্যালু করার ফলে তোমার লস হয়েছে, ঠিক আছে, তাহলে ডেবিট দিকে বসবে, ঠিক আছে তো। তবে এক্সামে কিন্তু এই দিক লস এই দিক প্রফিট কখনোই লিখবে না। তো দেখো কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা যদি তোমরা ভালো করে দেখো কি ছিল। কোশ্চেনে তোমার মেন কোশ্চেনে ব্যালেন্স শিটে বিল্ডিং ছিল 6 লাখ টাকা, ঠিক আছে, রিভ্যালু করে বিল্ডিং এর ভ্যালু হয়েছে 6 লাখ 50। বলো বিল্ডিং এর দাম ছিল 6 লাখ, এখন সেটা 6 লাখ 50 হয়েছে, তাহলে বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে না কমে গেছে? স্যার বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, কত টাকা বেড়ে গেছে, 50 হাজার টাকা বেড়ে গেছে। বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া তোমাদের প্রফিট না লস? স্যার বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া আমাদের প্রফিট। তাহলে প্রফিট হলে কোন দিক লিখতে হয়, ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে কি লিখবে, বাই ইনক্রিজ ইন বিল্ডিং, ইনক্রিজ ইন বিল্ডিং, বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে তাই লিখলে ইনক্রিজ ইন বিল্ডিং, কত টাকা, 50 হাজার টাকা। আচ্ছা তারপরে ফার্নিচার, ফার্নিচার ছিল 4 লাখ, এখন ফার্নিচার ভ্যালু কত দেখতে পাচ্ছি, 4 লাখ 20। তাহলে ফার্নিচারের ভ্যালু বেড়ে গেছে না কমে গেছে? স্যার ফার্নিচার ভ্যালু বেড়ে গেছে 20 হাজার টাকা। ফার্নিচার ভ্যালু বেড়ে গেলে আমাদের কাছে প্রফিট না লস? স্যার প্রফিট। তাহলে কত টাকা প্রফিট, 20 হাজার টাকা। তাহলে প্রফিট হলে কোন দিক হয়, ক্রেডিট দিকে। যে ক্রেডিট দিকে 20 হাজার টাকা লিখবো, কি লিখবো, বাই ইনক্রিজ ইন ফার্নিচার। তারপর কি বলেছে, তারপর ছিল মেশিনারি, মেশিনারি 5 লাখ ছিল, মেশিনের ভ্যালু এখন বেড়ে 5 লাখ 60 হয়েছে। কত টাকা বেড়েছে, 60 হাজার টাকা বেড়েছে, ঠিক আছে তো, 60 হাজার টাকা বেড়েছে। 60 হাজার টাকা বেড়ে যায় আমার কাছে প্রফিট না লস? স্যার প্রফিট। তাহলে ক্রেডিট দিকে লেখো প্রফিট বলে 60 হাজার টাকা, কি বলে লিখবো, বাই ইনক্রিজ ইন মেশিনারি।
এবার তোমাদের কোশ্চেন স্যার সবগুলো কি সব আইটেম কি ক্রেডিট দিকেই বসবে? দেখো এই কোশ্চেন যে কটা আইটেম আছে সব ক্রেডিট দিকে আইটেমই হচ্ছে, তাই ক্রেডিট দিকে হচ্ছে, কিন্তু কোনো কোনো অঙ্ক ডেবিট দিকেও হতে পারে। অর্থাৎ সবসময় যে অ্যাসেটের রিভ্যালু করে যে প্রফিটই হবে এমন কথা, লসও হতে পারে, এই অঙ্ক হয়নি। বা তোমরা বলতো স্যার সব অঙ্কে কি রিভ্যালুয়েশন কি শুধু প্রফিটেই মানে অ্যাসেটেরই দেবে, লাইবিলিটি হলে লাইবিলিটিও দেবে, এই অঙ্কে লাইবিলিটি নেই। তাহলে দেখো টোটাল কত হচ্ছে, 50,000, 20,000, 60,000, টোটাল 50, 70, 50 আর 20, 70, 70 আর 60, 1,30,000। তোমার প্রফিট কত হলো? 1,30,000। এই 1,30,000 প্রফিট কাদের মধ্যে ভাগ হবে? পার্টনারদের মধ্যে। এখানে পার্টনার কারা কারা আছে স্যার? এ আর বি। এই টাকাটা পার্টনার ভাগ করবে, কি লিখবে? টু প্রফিট অন রিভ্যালুয়েশন। কেন প্রফিট অন রিভ্যালুয়েশন লিখলাম? তো বুঝতেই পারছো 1,30,000 টাকা প্রফিট হয়েছে। তো কি করে প্রফিট হয়েছে? রিভ্যালু করে প্রফিট হয়েছে, তাই লিখছি প্রফিট অন রিভ্যালুয়েশন। তাদের মধ্যে দেবো টাকাটা এ আর বি, কোন রেশিওতে? 2:3। 1,30,000 টাকাকে যদি 2:3 তে দিয়ে দাও, তাহলে এ কে দেবে কত? 2/5, আর বি কে দেবে 3/5। তাহলে 1,30,000 2/5 আর 3/5 করে দাও। কত দেবো? এ কে দেবো 52,000 টাকা, ঠিক আছে, আর বি কে দেবো 78,000 টাকা। তাহলে জিনিসটা বুঝতে পারলে? বুঝতে পারলে তো ব্যাপারটা? তো দেখো ওখানে কাটাকুটি করাচ্ছে, ওখানে কাটাকুটি করাচ্ছে, এইটা করে দিলাম, কত ভালো লাগলো জিনিসটা দেখতে, দেখতে সুন্দর লাগলো। এইভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে তো? এইবার ধরো এর পরবর্তী যে অঙ্কগুলো থাকবে না, এর পরের অঙ্কটাই আমরা করবো পার্টনার্স ক্যাপিটাল। অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল জিনিসটা কি করে করতে হয়? এই দেখো এখানে এর ক্যাপিটাল কত বেরো? 7,52,000 বের করলাম, আর বির ক্যাপিটাল বের করলাম 5,78,000। কি করে বের করলাম? এটা বের করার জন্য আমাদের কোন অ্যাকাউন্টের সাহায্য লাগে? পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। দেখো, এখানে লিখছি পার্টনার্স ক্যাপিটাল। তোমরা ভালো মতনই জানো, ঠিক আছে তো? ক্যাপিটাল আমাদের কি? ক্যাপিটাল লাইবিলিটি, ঠিক আছে তো? তো এইদিকে লিখি বাঁদিকে ডেবিট, আর ডান দিকে ক্রেডিট, ঠিক আছে তো? দুজন পার্টনার এ বি, এ বি। তো লাইবিলিটিকে বাড়াতে গেলে কোন দিকে লিখতে হয়? স্যার লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট দিকে নিতে হয়, আর লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট দিকে নিতে হয়। আর একটা কথা বলেছি, শুনে রাখো, এটা এটা কখনো বলবে না, লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়, ঠিক আছে? যে কোনো ধরনের লাইবিলিটির ব্যালেন্স ক্রেডিট। লাইবিলিটি ক্যাপিটাল, এ আর বির ক্যাপিটাল কোন দিক ছিল? স্যার লাইবিলিটি দিকে ছিল, তাদের ব্যালেন্সটা কোন দিক বসবে? ক্রেডিটেই বসবে। তাহলে লেখো বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে তো? ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স সবসময় ক্রেডিটে হয়, ঠিক আছে তো? তো ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স কত ছিল? স্যার এর ছিল 7,00,000 টাকা, আর বি ছিল 5,00,000 টাকা, ঠিক আছে তো? আর এই যে রিভ্যালুয়েশন করলাম, ঠিক আছে, এই রিভ্যালুয়েশন করার ফলে এ কত টাকা প্রফিট করলো আর বি কত টাকা প্রফিট করলো? স্যার এই দেখুন, এ প্রফিট করেছে 52,000 টাকা, আর বি প্রফিট করেছে 78,000 টাকা। তাহলে এই টাকাটা কারা কারা পাবে? এ পাবে 52, বি পাবে 78, তাই তো? তাহলে এ যদি টাকা পায় তাহলে এর ক্যাপিটাল বাড়বে, আর বি ক্যাপিটাল, বি টাকা পেলে বিরও ক্যাপিটাল বাড়বে। তাই লিখবো এর ঘরে লিখবো 52,000, আর বির ঘরে লিখবো 78,000। কেন ক্রেডিট দিকে লিখলাম বুঝতেই পেরেছো? কেননা এই প্রফিটটা হওয়ার ফলে ওদের ক্যাপিটালটা বাড়ছে, তাই ক্রেডিট থেকে লিখবো। কি বলে লিখবো? কোন অ্যাকাউন্ট থেকে আসবে? স্যার এটা রিভ্যালুয়েশন থেকে এসছে, তাই লিখবো বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। টোটাল কত হচ্ছে? 7,52,000, ঠিক আছে, আর এটা হচ্ছে 5,78,000। 7,52,000, 5,78,000। এতে লেখো 7,52,000, বির ঘরে লেখো 5,78,000। এটাই হচ্ছে টু ব্যালেন্স সিডি, অর্থাৎ এটা হচ্ছে তোমার ক্লোজিং ক্যাপিটাল। এবার দেখো ওই পাতায় যেটা লিখলাম না আমরা, 7,52,000, 5,78,000, এইভাবেই এসেছিল। এই দেখো 7,52,000 আর 5,78,000, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার একটা বড় অঙ্ক করাচ্ছি, এটা তোমাদের বুঝতে যাতে খুব সুবিধা হয়। একটা বিশাল বড় অঙ্ক করাচ্ছি, তোমরা দেখবে অনেক অ্যাডজাস্টমেন্ট আছে। এখন যদি তোমাকে কেউ কোনো কোশ্চেন করে, অর্থাৎ কোনো বন্ধু বান্ধব বা কোনো টিচার যদি কোশ্চেন করে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেন তৈরি করি, তুমি তাকে কি অ্যান্সার দেবে? তখন তুমি তাকে বলবে যে ফার্মের ভিতরে অনেক ধরনের অ্যাসেট এবং লাইবিলিটি থাকে। আমরা যেদিন রিভ্যালুয়েশন করি সেদিন কিছু অ্যাসেটস এর ভ্যালু বেড়েও যেতে পারে, আবার কিছু অ্যাসেট ভ্যালু কমেও যেতে পারে, আবার কিছু লাইবিলিটি ভ্যালু বেড়েও যেতে পারে, কিছু লাইবিলিটি ভ্যালু কমেও যেতে পারে। যার ভ্যালু বেড়ে যাবে তার লাভ হবে,
অর্থাৎ অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে পার্টনারদের লাভ হবে, অ্যাসেটের ভ্যালু কমে গেলে পার্টনারদের লস হবে। আবার লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে পার্টনারদের লস হবে এবং লাইবিলিটি ভ্যালু কমে গেলে পার্টনারদের লাভ হবে। তো আমরা কতবার পার্টনার্স ক্যাপিটালে এরকম ভাবে প্লাস মাইনাস করব, তাই তো? পার্টনারদের ক্যাপিটালের সঙ্গে প্লাস মাইনাস করব। এর জন্য আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করি এবং এখান থেকে যে নেট রেজাল্ট বেরোচ্ছে, নেট প্রফিটই হোক বা নেট লসই হোক, সেটা আমরা পার্টনারের ক্যাপিটালের সঙ্গে প্লাস মাইনাস করে দিই। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কেন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করি, না আমাদের কাছে অনেক রকমের অ্যাডজাস্টমেন্ট আছে, অনেক অ্যাসেটের ভ্যালু বাড়তে পারবে, অনেক অ্যাসেট ভ্যালু কমতে পারে, কোনো লাইবিলিটি ভ্যালু বাড়তে পারে, কোনো লাইবিলিটি ভ্যালু কমতে পারে। আমরা কতবার এরকম করে দেখাবো যে পার্টনার ক্যাপিটালের সঙ্গে যোগ বিয়োগ করে দেখাবো? তার জন্য সুন্দর করে করার জন্য একটা আলাদা একটা অ্যাকাউন্ট খোলা হয়, এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। যাই হোক, কিছুটা কনসেপ্ট বোঝা গেল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট জিনিসটা কি। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট জিনিসটা কিছুই না, আমাদের ফার্মের ভিতরে অনেক অ্যাসেট থাকে, অনেক লাইবিলিটি থাকে, অনেক অ্যাসেট এবং লাইবিলিটি ভ্যালু বাড়তেও পারে, কমতেও পারে। এই অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু যত টাকা বাড়বে বা যত টাকা কমবে, সেটা যখন আমরা একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখাবো, সেই অ্যাকাউন্টটাকে বলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এবার দেখো একটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, কি লেখা আছে? ব্যালেন্স শিট অফ পার্টনারশিপ ফার্ম অ্যাজ অন 31 ডিসেম্বর 2019, লাইবিলিটিস অ্যাসেট। লাইবিলিটি সাইডে কি দেখতে পাচ্ছ? ক্যাপিটাল। কার কার ক্যাপিটাল আছে? এর ক্যাপিটালে 4 লাখ আর বির ক্যাপিটাল 6 লাখ, টোটাল ক্যাপিটাল 10 লাখ টাকা। রিজার্ভে ছিল 2 লাখ টাকা, ক্রেডিটার্স বলেছে 3 লাখ টাকা, ব্যাংক লোন 5 লাখ, টোটাল 20 লাখ। এইদিকে অ্যাসেট বলেছে বিল্ডিং 8 লাখ, মেশিনারি 5 লাখ, ডেটার্স 2 লাখ, ক্যাশ 1 লাখ, স্টক 4 লাখ, টোটাল 20 লাখ টাকা। এবার নিচে অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছে, পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2, অর্থাৎ এ আর বি দুজন মিলে আগে যখন ওরা ইনিশিয়ালি যখন বিজনেস স্টার্ট করেছিল, তখন ওরা নিজেদের মধ্যে কি চুক্তিবদ্ধ হয়েছিল? বিজনেসের যত প্রফিট হবে সেটা ওরা 3:2 অনুপাতে ভাগ করে নেবে অন 31 ডিসেম্বর 2019। এই দিনে ওরা নিজেদের মধ্যে একটা ডিসিশন নিল, এর পরবর্তী সময় যদি বিজনেস করি তখন সেই প্রফিটটা ওরা ইকুয়ালি ভাগ করে নেবে। আচ্ছা, এবার কি বলছে? যেদিন ওরা এই ডিসিশনটা নিল প্রফিটটা ইকুয়ালি ভাগ করবে, সেই দিনই ওরা বিজনেসের যে অ্যাসেট লাইবিলিটি থাকে সেইগুলো রিভ্যালুয়েশন করে। আর এটা তোমরা সবসময় মাথায় রাখবে, পরবর্তী যত পার্টনারশিপের অঙ্ক করবে না, তোমরা দেখবে যেই দিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হয়, ঠিক আছে, বা অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, সেই দিন অ্যাসেট লাইবিলিটি রিভ্যালুয়েশন করা হয় এবং করাটা খুব জরুরি। ঠিক আছে, এটা জেনুইন করতেই হবে, না করলে পার্টনারদের মধ্যে ঝামেলা বাঁধবে, আর পার্টনার ঝামেলা বাঁধলে কি হবে? বিজনেসটাই বন্ধ হয়ে যাবে। যাতে বিজনেসটা বন্ধ না হয় তার জন্য এই ঝামেলাগুলো মেটাতে হয়। কি বলেছে? বিল্ডিং এর ভ্যালু 9,20,000। তো বিল্ডিং এর ভ্যালু আগে কত দেখতে পাচ্ছ? দেখো বিল্ডিং এর ভ্যালু আগে ছিল 8 লাখ, এখন হচ্ছে 9,20,000। এরপর বলেছে মেশিনের ভ্যালু কত হচ্ছে? 5,80,000। আগে মেশিন ছিল 5 লাখ, এখন হয়ে যাচ্ছে 5,80,000। তারপরে জেনারেল রিজার্ভ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং পার্টনার্স। এই লাইনটা বলুক বা না বলুক আমরা অবশ্যই করতে পারবো না, আমরা আগের ক্লাসেই করেছি। জেনারেল রিজার্ভ, ঠিক আছে, কোশ্চেনে বলুক বা না বলুক আমাদের এই ঝামেলাটা মেটাতেই হবে। ঠিক আছে, তো সে কখনো কোশ্চেনে বলবে মেটাতে, কখনো বলবে না মেটাতে। এখানে কোশ্চেনে দেখো বলেছি ঝামেলাটা মিটিয়ে দিতে, তো কখনো কোনো কোশ্চেন নাও বলে দিতে পারে, না বললেও আমাকে ঝামেলাটা মিটিয়ে দিতে হবে। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, আমাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। আগের অঙ্কটা করেই বোঝালাম কি করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হয়। পার্টনার্স ক্যাপিটাল আগের অঙ্কও করেছি। রিভাইজ ব্যালেন্স শিট করব, আর এর পাশাপাশি জার্নাল এন্ট্রিও করব। কখনো কখনো এক্সামে জার্নাল এন্ট্রিজ দিয়ে দেয়। যাই হোক, অঙ্কটা করছি, তোমরা দেখো। সলিউশনে আসছি। দেখো এটা কি করছি? পাস্টে বিজনেস করতো কারা কারা? এ আর বি। এবং যখন বিজনেস করতো তখন ওদের মধ্যে রেশিওটা কি ছিল? রেশিও ছিল 3:2। ফিউচার, এই পার্টটা ধরো ফিউচার। ঠিক আছে, ফিউচারেও বিজনেস করতো এ আর বি। ওরা ডিসিশন নিয়েছিল ফিউচারে যদি বিজনেস করি আর ওখান থেকে যে প্রফিট হয় সেই প্রফিটটা ইকুয়ালি ভাগ করে নেবো 1:1। এবং ওরা ডিসিশন নিয়েছিল কোন দিন? এই যে একটা দিন 31/12/19। ঠিক আছে, তো অর্থাৎ এই পজিশনে এই সময়ে ওরা বিজনেস করে যেই পরিমাণ প্রফিট করেছিল সেই প্রফিটটা এই রেশিওতে ভাগ করে নেবে। ঠিক আছে, তো কিন্তু এই পজিশনে বিজনেস করে যদি কোনো প্রফিট বা লস হয় তাহলে সেটা এই রেশিওতে ভাগ করে নেবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, কোনো একটা আইটেম, ঠিক আছে, কোনো একটা আইটেম ধরো ছিল এই পোর্শনে ওরা কাজটা করেছিল, ঠিক আছে, সেই কাজটার অর্থাৎ সেই যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এ আর বি দুজন মিলে এই পজিশনে এমন কিছু কাজ করেছিল, ঠিক আছে, যেই কাজের টাকাটা, অর্থাৎ যেই টাকাটা ওদের পাওনা,
সেই টাকাটা এই দিনে ভাগ করা উচিত, এই দিনে এই 31 অনুসারে ভাগ করা উচিত। আর যদি ভাগ না করা হয় তাহলে ফিউচারে এই নিয়ে ঝামেলা বাঁধতে পারে। ঠিক আছে তো? যেমন ধরো আগেও অনেকগুলো ক্লাসে করেছি, গুডউইল করেছি, জেনারেলিজম করেছি, এখানে সেরকম আছে কি অ্যাসেট আর লাইবিলিটি। দেখো এ আর বি দুজন মিলে যখন বিজনেস স্টার্ট করেছিল, বিজনেসে বেশ কিছু অ্যাসেট লাইবিলিটি পারচেস করেছিল। ঠিক আছে, যখন অ্যাসেট লাইবিলিটি পারচেস করেছিল তখন ওদের রেশিও কি ছিল? অর্থাৎ শুরুতে পারচেস হয়ে 3:2। ঠিক আছে, অ্যাসেট আর লাইবিলিটির উপর বিজনেসের অর্থাৎ ফার্মের যত টাকা প্রফিট বা লস হবে, ঠিক আছে, প্রফিট বা লস হবে এই ডেটে ওদের রিভ্যালুয়েশন করতে হবে, করে এই রেশিও ওরা ভাগ বাটোয়ারা করে নেবে। আর যদি ভাগ বাটোয়ারা না করে, ঠিক আছে, অর্থাৎ এই দিনে যে রিভ্যালুয়েশন না করে যদি ভাগ বাটোয়ারা না করে, তাহলে কি হবে? ওরা যদি পরবর্তী সময় যদি এই রেশিও ভাগ করে, তখন দুজন পার্টনারের মধ্যে একটা ঝামেলা তৈরি হবে। এই ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা অবশ্যই করা উচিত। ঠিক আছে, অ্যাসেট লাইবিলিটি রিভ্যালুয়েশন করা উচিত। আর জেনারেলিজম একই কনসেপ্ট, কারণ এই পোর্শন ওরা বিজনেস করে যে প্রফিটটা কামিয়েছিল, ঠিক আছে, তার উপর একটা জেনারেলিজম টাকা সরিয়ে রাখতো, কোন রেশিও 3:2 টাকা সরিয়ে রাখতো। ঠিক আছে তো? কিন্তু এই রেশিও যদি ওরা ভাগ না করে নেয় এই ডেটে জেনারেলিজম, তার পরবর্তী সময় ঝামেলাটা বাঁধবে। এই ঝামেলার হাত থেকে মেটানোর জন্যই আমাদের এই রিভ্যালুয়েশন, জেনারেলিজম ট্রিটমেন্ট গুলো করতে হবে। আমাদের কাজ ঝামেলাটা মেটানো। তো চলো আমরা তাহলে এই কাজ করছি। প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা নিশ্চয়ই জানো। তো চলো এক একবারে আস্তে আস্তে দেখাচ্ছি ব্যাপারটা। তো দেখো অ্যাকাউন্টের নাম কি লিখবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। বাঁদিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। এইদিকে কি লিখতে শিখেছি? এইদিকে লিখবে তোমরা যদি কোনো প্রফিট হয়, ঠিক আছে, যদি মনে হয় এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে, ঠিক আছে, প্রফিট হয়েছে, তাহলে এই দিকে বলবে। যদি মনে হয় লস হয় সেটা এই দিকে লিখবে। আর বারবার বলছি এটা এক্সামে কিন্তু লিখবে না, নিজেদের বোঝার জন্য। পার্টিকুলার্স রুপিস, রুপিস এটা এইদিকে পার্টিকুলার্স। তো দেখো কোশ্চেনে বিল্ডিং বলেছিল, মেন ব্যালেন্স শিটে 8 লাখ টাকা বলেছিল বিল্ডিং, আর ডিভ্যালু করে বিল্ডিং এর ভ্যালু দাঁড়াচ্ছে 9,20,000। তাহলে বিল্ডিং এর ভ্যালু 8 লাখ থেকে বেড়ে 9,20,000 হয়েছে। তাহলে বিল্ডিং এর ভ্যালু বাড়লো না কমলো? স্যার বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে। কত টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে? স্যার বিল্ডিং এর ভ্যালু 1,20,000 টাকা বেড়ে গেছে। তাহলে বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে প্রফিট না লস? স্যার বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে প্রফিটের সমান। এই দিকে লেখো বাই ইনক্রিজ ইন বিল্ডিং। যত টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, কত টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে? স্যার বিল্ডিং এর ভ্যালু 1,20,000 বেড়ে গেছে। এইদিকে লিখবে 1,20,000। তারপর কি বলেছিল? তারপর বলেছিল মেশিন। মেশিন ছিল কত? মেশিনের ছিল 5 লাখ টাকা, আর রিভ্যালুয়েশন করে দেখা যাচ্ছে কত? 5,80,000 হয়েছে। তাহলে মেশিনের ভ্যালু বেড়েছে কত টাকা? স্যার 80,000 টাকা বেড়েছে। মেশিনের ভ্যালু বেড়ে যাওয়া মানে প্রফিট। এই দিকে লিখবে বাই ইনক্রিজ ইন মেশিনারি। কত টাকা? 80,000 টাকা। তাহলে 1,20,000 আর 80 যোগ করে কত হচ্ছে? 2 লাখ টাকা। অর্থাৎ এই দুটো অ্যাসেট আর কিছুই বলেনি, এই দুটো অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, দুটো অ্যাসেটের ভ্যালু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার ফলে পার্টনারদের এই 2 লাখ টাকা কি হয়েছে? স্যার প্রফিট হয়েছে। এই 2 লাখ টাকা প্রফিট পার্টনাররা পেয়ে যাবে। কোন রেশিওতে পাবে? আচ্ছা বলো, এই 2 লাখ টাকা, ঠিক আছে, এই যে 2 লাখ টাকা অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালুয়েশন হলো না, মানে এখানে তো লাইবিলিটি নেই অ্যাসেট আছে, এই রিভ্যালুয়েশনটা হয়েছে এটা কোন পিরিয়ডে? স্যার এটা পাস্ট পিরিয়ডে হয়েছে। তাহলে পাস্ট রেশিওতে ভাগ করা হবে। কেননা যেদিন রেশিও চেঞ্জ হয় সেই দিনই ওদের এইগুলো ভাগ করে দেওয়া হয়। রেশিও চেঞ্জ হয়েছে 31/12/19-এ, আর 31/12/19 অব্দি ছিল কি ওল্ড রেশিও। ওল্ড রেশিও মানে পাস্ট রেশিও। পাস্ট রেশিও অঙ্কে তোমার কত ছিল? স্যার পাস্ট রেশিও অঙ্কে 3:2 ছিল। অর্থাৎ এই 2 লাখ টাকাটা পার্টনারদেরকে 3:2 ভাগ করে দেবে। তাই কি লিখবে? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এ বি। এ কে দেবে 3/5 আর বি কে দেবে 2/5। ঠিক আছে, 2 লাখ টাকা 3/5 করলে হয় 1,20,000, আর 2/5 করলে হয় 80,000। টোটাল 2 লাখ টাকা। ব্র্যাকেটে লিখে দাও প্রফিট অন রিভ্যালুয়েশন। ঠিক আছে তো? এইবার কি করতে হবে? তোমাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করবে।
তো এখানে লিখছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তো পার্টনারদের নাম এখানে এ, এখানে বি, এ বি। এখানে লিখছি পার্টিকুলার্স, এখানেও লিখছি পার্টিকুলার্স। ঠিক আছে, এইমাত্র বললাম, আগের অঙ্কটাই বললাম, ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয় আর কমাতে গেলে ডেবিট করতে হয়। আর একটা কথা, ক্যাপিটাল, ঠিক আছে, যে কোনো ধরনের লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, যে কোনো ধরনের লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়। তো ক্যাপিটাল তো আমার লাইবিলিটি সাইডেই বসে, তার মানে এই ক্যাপিটালের ব্যালেন্স কি হবে? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিটে লিখবে বাই ব্যালেন্স বিডি। ঠিক আছে, তো বাই ব্যালেন্স বিডি। আর এই বাই ব্যালেন্স বিডি, বিডি মানে তোমরা সবাই জানো ওপেনিং ব্যালেন্স। তো দেখো কোশ্চেনে এর ক্যাপিটাল কত ছিল, বির ক্যাপিটাল কত ছিল? স্যার এর ক্যাপিটাল ছিল 4 লাখ আর বির ক্যাপিটাল ছিল 6 লাখ। ঠিক আছে, একদম একদম ঠিক আছে। এইবার দেখো, দুটো ভাবে বোঝাবো, দুদিক থেকে বোঝাবো। এখানে কি ছিল? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিটে ছিল টু পার্টনার্স ক্যাপিটাল। তোমরা 11 থেকে লেজার পোস্টিং শিখছো। আমরা কি জানতাম লেজার পোস্টিং গুলো কিভাবে করতে হতো? রিভ্যালুয়েশন ডেবিটে আছে পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, রিভ্যালুয়েশনের ডেবিটে যদি পার্টনার্স ক্যাপিটাল থাকে তাহলে পার্টনার্স ক্যাপিটালে কোন দিক যাবে? ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট দিকে বসবে না রিভ্যালুয়েশন। ঠিক আছে, তো দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তার ডেবিটে আছে পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটালে যখন পোস্টিং করবো কোন দিক যাবে? স্যার এটা ডেবিটে আছে মানে পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট দিকে বসবে। ক্রেডিট দিয়ে কি লিখবে? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? এর ঘরে ছিল 1,20,000 আর বির হবে 80,000 টাকা। যদি এটা বুঝতে অসুবিধা হয় আর এক রকম ভাবে বুঝতে পারো, এই রিভ্যালুয়েশন থেকে কত টাকা প্রফিট? এসআর প্রফিট হয়েছে 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা প্রফিটের মধ্যে এর পাওনা 1,20,000, বির পাওনা 80,000। তার মানে এ যদি 1,20,000 টাকা পায় তাহলে এর ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার এর ক্যাপিটাল বাড়বে। তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার আপনি এইমাত্র লিখলেন ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট দিকে লিখেছি, আশা করি বোঝা গেছে। দেখেন প্রফিট লিখে দাও। আর একটা কি ছিল যেটা আগের ক্লাসেই বলেছিলাম, রিজার্ভ। দেখো ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ছিল রিজার্ভ। কত টাকা রিজার্ভ ছিল? স্যার ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে রিজার্ভ ছিল 2,00,000 টাকা। যদি এই 2,00,000 টাকা রিজার্ভ, আচ্ছা বলে দাও এই 2,00,000 টাকা রিজার্ভ কোন সময়ের টাকা? স্যার পাস্টের টাকা, অর্থাৎ পাস্টে যা প্রফিট হয়েছিল, দুজন পার্টনাররা ডিসিশন নিয়েছিল এই প্রফিটের টাকার কিছু কিছু পোর্শন টাকা ওরা একটা জায়গায় সরিয়ে রাখবে বিজনেসের এক্সপেনশনের জন্য। ঠিক আছে, তো তো ওরা 2,00,000 টাকা সরিয়ে রেখে, আচ্ছা সরিয়েছিল কোন রেশিওতে? স্যার পাস্টের রেশিওতে। এই টাকাটা ভাগ করে দেওয়া উচিত, যেদিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে সেই দিনই এই টাকাটা ভাগ করে দেবে। এ আর বি নিজেদের মধ্যে ভাগ করে নেবে কোন রেশিওতে? পাস্টের রেশিওতে। পাস্টের রেশিও কত ছিল? পাস্টের রেশিও ছিল আমাদের 3:2। তাই তো? এই জেনারেল রিজার্ভের টাকাটা, দেখো না তোমরা বোঝার চেষ্টা করো, জেনারেল রিজার্ভ কোন দিকে আছে? স্যার জেনারেল রিজার্ভ লাইবিলিটি সাইডে আছে। তো এই জেনারেল রিজার্ভকে যদি কাটতে যাই, ঠিক আছে, তো জেনারেল রিজার্ভ লাইবিলিটিকে কাটতে গেলে কি করতে হয়? লাইবিলিটিকে কাটতে গেলে আমরা জানি লাইবিলিটিকে কাটতে গেলে ডেবিট করতে হয়, অর্থাৎ জেনারেল রিজার্ভকে কেটে দেবো। কিন্তু জেনারেল রিজার্ভ টাকাটা কারা পাবে? স্যার পার্টনাররা পাবে। তাই তো? পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? ঠিক আছে, পার্টনারদের ক্যাপিটাল বাড়বে। পার্টনারদের ক্যাপিটালকে বাড়াতে গেলে কোন দিকে দিতে হয়? ক্রেডিটে। এই ক্রেডিটে লেখো বাই জেনারেল রিজার্ভ। কত টাকা? 3:2। তো কত ছিল? 2,00,000-কে 3:2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1,20,000 আর এটা 80,000। আশা করি রেশিও গুলো কিভাবে ভাগ করতে এটা বুঝতেই পেরেছো। টোটাল করবো 4,00,000 আর 1,20,000, 5,20,000 আর 1,00,000, 6,40,000। দেখে নিই আর একবার। আর ঠিকই ধরা হয়েছে, 6,40,000 হয়েছে। আর বিট টোটাল কত হচ্ছে? 6,80,000 আর 80, 7,60,000। লিখবো কি? টু ব্যালেন্স সিটি। ঠিক আছে, এই যে টু ব্যালেন্স সিটি বেরোলো এটাই হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। কি বলে এটাকে? ক্লোজিং ক্যাপিটাল। এই যে ক্লোজিং ক্যাপিটাল কোথায় যায় জানো? এটা ব্যালেন্স শিটে চলে যাবে। কোথায় চলে যাবে? ব্যালেন্স শিটে। ঠিক আছে, ব্যালেন্স শিটের ক্যাপিটাল হয়ে যাবে। ঠিক আছে, ওটাকে ব্যালেন্স শিট করছি তাহলে বুঝতে পারবে।
এই যে লিখছি এটাকে বলে রিভাইজড, ঠিক আছে, বা আপডেটেড। তোমরা আপডেটেড লিখবে না, তোমরা রিভাইজড লিখবে, রিভাইজড ব্যালেন্স শিট। ডেটটা দেবে কোন দিন, যেদিন ব্যালেন্স শিট চেঞ্জ হয়েছে, সরি যেদিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হয়েছে। কোন দিন? অ্যাজ অন 31/12/19। এইদিকে লেখো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। দেখো কি করে লিখবো, আমরা আগে অ্যাসেট সাইডটা করে নিই। দেখো অ্যাসেটের দিকে তাকাও, অ্যাসেট কত ছিল? অ্যাসেটে প্রথমেই ছিল বিল্ডিং, তাই তো। বিল্ডিং কত টাকা ছিল? বিল্ডিং ছিল 8 লাখ টাকা, ঠিক আছে তো। এবার বলো বিল্ডিং এর ভ্যালু বেড়েছিল কত? স্যার বিল্ডিং এর ভ্যালু 1,20,000 টাকা বেড়ে গেছিল, তাই যোগ দিয়ে লিখবে, ভ্যালু বেড়ে গেছে মানে যোগ করবে, যোগ দিয়ে কি লিখবে? ইনক্রিজ। কত? 1,20,000। 8 লাখের সাথে 1,20,000 যোগ করে কত হয়? 9,20,000। বিল্ডিং এর পর কি ছিল? মেশিনারি। মেশিনারি কত টাকা ছিল? মেশিনারি ছিল 5 লাখ টাকা, ঠিক আছে তো। এবার মেশিনের ভ্যালু কত টাকা বেড়ে গেছে? মেশিনের ভ্যালু 80,000 টাকা বেড়ে গেছে, তাই লিখবো ইনক্রিজ। 80,000 যোগ করে কত হচ্ছে? 5,80,000। তারপর কি ছিল? ডেটার্স। ডেটার্স ছিল 2 লাখ। তারপর ক্যাশ। ক্যাশ ছিল 1 লাখ। তারপর তারপর ছিল স্টক। স্টক ছিল 4 লাখ। টোটাল কত হচ্ছে? টোটাল 22 লাখ, ঠিক আছে। 9,20,000, 5,80,000, 2 লাখ, 1 লাখ, 4 লাখ যোগ করে হলো 22 লাখ। এবার দেখো আমরা লাইবিলিটি সাইড করবো, প্রথমেই লিখবো পার্টনার্স ক্যাপিটাল। শুধু ক্যাপিটাল তোমরা লিখবে না, লিখবে পার্টনার্স ক্যাপিটাল বলে লিখবে এ আর বি। এর ক্যাপিটাল কত লিখবো? এই দেখো এইমাত্র বের করলাম, এর ক্যাপিটাল 6,40,000 আর বির 7,60,000। এর লিখবো 6,40,000 আর বিল লিখবো 7,60,000। কত হচ্ছে? 6,40,000 আর 60, 7,27,000, 14 লাখ টাকা, ঠিক আছে। এবার লিখবো ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত ছিল? 3 লাখ টাকা। আর ব্যাংক লোন, ব্যাংক লোন ছিল কত? 5 লাখ টাকা। টোটাল কত? 14 আর 3 17, 17 আর 5 22 লাখ টাকা। তাহলে বোঝা গেল টোটাল মিলে গেল, ব্যালেন্স শিটও মিলে গেল। তাহলে বুঝতে পারলে তো কি করতে হবে? হ্যাঁ, তবে একটা জার্নাল এন্ট্রিজ করতে বলেছিল, জার্নাল এন্ট্রি গুলো করে দিচ্ছি দেখো। তোমরা 11 যে অ্যাকাউন্ট ছিল তার দুটো রুল হয়, একটা গোল্ডেন রুল হয়, একটা মডার্ন রুল হয়। আমি বলছি সবচেয়ে টাফেস্ট রুল হচ্ছে গোল্ডেন রুল। গোল্ডেন রুল কখনোই অ্যাপ্লাই হয় না, শুধু জার্নাল করতেই যেটু কাজে লাগে, ঠিক আছে 11 এ। তার পরবর্তী সময় যত অ্যাকাউন্টেন্সি করবে সব মডার্ন রুলেই চলে, ঠিক আছে তো। তো মডার্ন রুলটাই তোমরা ফলো করার চেষ্টা করবে। মডার্ন রুলে কি বলা হয়েছে? আমরা গোল্ডেন রুল ফলো করি না। মডার্ন রুল কি বলছে? লাইবিলিটি, দেখো লাইবিলিটি সাইড, লাইবিলিটি যদি বেড়ে যায়, যেটা আগের দিনও বুঝেছিলাম, লাইবিলিটি যদি বেড়ে যায়, প্লাস দিয়েছি, লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে কি করব? ক্রেডিট করব। এটা অ্যাসেট। অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে কি করব? ডেবিট করব। লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট। মনে রাখা খুবই সোজা। দেখো এই সাইডে বেড়ে গেলে যা হয়েছে, এই সাইডে বেড়ে গেলে তার অপোজিট হয়েছে, একদম নিচের দিকে। লাইবিলিটি কমে গেলে, ঠিক আছে তো, লাইবিলিটি কমে গেলে ডেবিট, আর অ্যাসেট কমে গেলে ক্রেডিট, ঠিক আছে। এইটুক মাথায় রাখো, তোমাকে কেউ আটকাতে পারবে না, বললাম কেউ আটকাতে পারবে না। এই 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 যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও যে এইখানে জার্নাল গুলো দেবে, জার্নাল কখনোই আটকাতে পারবে না, ঠিক আছে। জার্নাল পুরো হয়ে যাবে, ঠিক আছে তো। দেখো তো জার্নাল গুলো করছি, দেখো প্রথমে জার্নাল দাগটা কেটে নিই। তো দেখো এখানে লিখছি জার্নাল ডেবিট ক্রেডিট রুপিস, ঠিক আছে। রুপিসের সাইনটা দিয়ে দিই, এই রুপিস তো এখন চলে না, এই রুপিস, ঠিক আছে তো। রুপিস ভুল করে ওটা দিয়ে দিয়েছিলাম। জার্নালে কি করতে হয়? লেজার ফলিউ পার্টিকুলার ডেট, ঠিক আছে তো। ডেট তো জাস্ট নামেই দিয়েছে, ডেট কিছু থাকবে না এখানে, ঠিক আছে তো। প্রথমে দেখো বলে তোমরা প্রশ্ন করবে স্যার কি করে করবো জার্নাল গুলো। একদম ইজি। প্রথমে ব্যালেন্স শিটের দিকে তাকাও, ভালো করে ব্যালেন্স শিটের দিকে তাকাও। দেখো ব্যালেন্স শিটে প্রথমে কি ছিল? স্যার ব্যালেন্স শিটের কোন দিক তাকাবো, অ্যাসেট না লাইবিলিটি? প্রথমে তোমরা লাইবিলিটির দিকে তাকাও।
লাইবিলিটি কি ছিল? ক্যাপিটাল। তো ক্যাপিটালের কত ছিল? এর ছিল 4 লাখ, বির ছিল 6 লাখ। দেখো ক্যাপিটাল তো ওপেনিং ব্যালেন্স, এর কোনো জার্নাল হবে না, যেমন ছিল তেমন আছে। তারপর কি জেনারেল রিজার্ভ। আমি কি বলেছিলাম, যেটা আগে বললাম, লেজার পোস্টিং যখন করলাম তখন বোঝালাম জেনারেল রিজার্ভ জিনিসটা কি। জেনারেল রিজার্ভ নিয়ে আলাদা করে বোঝাতে হবে না। তো জেনারেল রিজার্ভ হচ্ছে একটা ডিসপুট, পার্টনারদের একটা ডিসপুট, এই ডিসপুটটাকে এখনই মেটাতে হবে, অর্থাৎ ঝামেলা, এই ঝামেলাটাকে মেটাতে হবে, ঠিক আছে? তো জেনারেল রিজার্ভের ঝামেলা যদি এখন না মেটায়, তাহলে ভবিষ্যতে পার্টনারদের মধ্যে ঝামেলা বাড়তে পারে, এই ঝামেলাটা এতদূর বাড়াতে পারে যে বিজনেস বন্ধও হয়ে যেতে পারে। এই ঝামেলাটা মেটাতে হবে। তো জেনারেল রিজার্ভ লাইবিলিটি, লাইবিলিটিকে পুরোপুরি মুছে দেবো। লাইবিলিটি কি ব্যালেন্স? লাইবিলিটি মানে জানো, লাইবিলিটিকে মুছতে গেলে, লাইবিলিটিকে মুছতে গেলে কি করতে হবে? মুছতে গেলে মানে কমাতে গেলে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হবে। লাইবিলিটি কমাতে গেলে কি করতে হবে বললাম, যে ডেবিট করতে হবে। জেনারেল রিজার্ভকে ডেবিট লেখো। কি বলে লিখবো? মানে কত টাকা লিখবো জেনারেল রিজার্ভ ডেবিট? 2 লাখ টাকা। এই যে জেনারেল রিজার্ভ 2 লাখ টাকা, এই টাকাটা কারা পাবে? আগের ক্লাসেই বলেছি স্যার, জেনারেল রিজার্ভ এই টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তাহলে টু পার্টনার বলতে এখানে দুজন ছিল, একটা লিখবো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা লিখবো বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার তোমাদের প্রশ্ন হবে, যদিও এই প্রশ্নটা আসা উচিত নয়, যেটা আগের ক্লাস ভালো করে করেছো, তো এই টাকাটা 2 লাখ টাকা এ আর বির মধ্যে কোন রেশিওতে ভাগ করবো? পাস্টের রেশিওতে, পাস্ট অতীতের রেশিওতে ভাগ করবো। অতীত ওদের রেশিও কত ছিল স্যার? আগে ওদের রেশিও ছিল 3:2। 2 লাখকে 3:2 ভাগ করলে কত হয়? 1,20,000 আর 80,000। এটার ন্যারেশন লেখাবো না, যদি অসুবিধা হয় তোমরা আগের ক্লাসের ভিডিওটা দেখে নাও, ওখানে ন্যারেশন লেখা আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু জেনারেল রিজার্ভ কনসেপ্ট বেশি বোঝালাম, যেহেতু আগের ক্লাসে ভালো করে বোঝানো আছে, এই জন্য জেনারেল রিজার্ভ বেশি কনসেপ্টে আসছি না। তারপর কি ছিল? ক্রেডিটার্স। ক্রেডিটার্স সম্পর্কে দেখো, ক্রেডিটার্স কিচ্ছু চেঞ্জ হয়নি, ক্রেডিটার্স সম্পর্কে কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি, তাই ক্রেডিটার্স এর কোনো জার্নাল হবে না, ঠিক আছে? তো ব্যাংক লোন, ব্যাংক লোনেরও কোনো জার্নাল হবে না, এই নিয়ে কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট বলেনি। আর তোমরা বলতে পারো স্যার জেনারেল রিজার্ভের অ্যাডজাস্টমেন্ট, জেনারেল রিজার্ভের অ্যাডজাস্টমেন্ট বলেছিল। জেনারেল রিজার্ভ হচ্ছে এমন একটা আইটেম, এটার অ্যাডজাস্টমেন্ট বলুক বা না বলুক, এই ঝামেলাটা আমাদের মেটাতেই হবে। তাহলে আমাদের পরিষ্কারভাবে জানতে হবে কোন কোন অ্যাডজাস্টমেন্ট না বলে দিলে ঝামেলা মেটাতে হবে। তার মধ্যে পড়ে জেনারেল রিজার্ভ, ঠিক আছে? আশা করি বোঝা গেল। এবার দেখো অ্যাসেট সাইডে চলে আসি। প্রথমেই ছিল বিল্ডিং, বিল্ডিং ছিল 8 লাখ, অ্যাডজাস্টমেন্টে বলছে বিল্ডিং এর ভ্যালু হয়েছে 9,20,000। এইবার তো কি লিখলাম দেখো না, বললাম অ্যাসেট, অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে? স্যার আপনি বললেন অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে 8 লাখ টাকা বিল্ডিং ছিল, এখন বিল্ডিং এর ভ্যালু বেড়ে 9,20,000 হয়েছে, মানে অ্যাসেট এর ভ্যালু বেড়ে গেছে। তাহলে অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হবে বললাম? অ্যাসেট কে বাড়াতে গেলে অ্যাসেট কে ডেবিট করতে হবে। তাহলে এখানে বিল্ডিং 1,20,000 বাড়াচ্ছি, মানে বিল্ডিং কে ডেবিট করবো। বিল্ডিং কে ডেবিট করবো কত? 1,20,000। আমরা কি বলেছিলাম? কোন অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায়, অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায় সেটা প্রফিট হয়। আর যত রকমের প্রফিট বা লস হবে সেটা কোন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়? যত রকমের প্রফিট বা লস রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়। এখানে লিখবো টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। 1,20,000, 1,20,000। তো অ্যাসেট বা লাইবিলিটি যাই হোক, অ্যাসেট আর লাইবিলিটি ভ্যালু বেড়ে যাক বা কমে যাক, সেটা কোন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। এইবার দেখো এখানে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, তাই প্রফিট হয়েছে, প্রফিট তো কেই হয়, তাই কেই থেকে হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এই ন্যারেশন লিখে দাও। কোনো বলতে স্যার আগের দিন ন্যারেশন লেখা নেই, ন্যারেশন লিখে নাও। কি লিখবে তুমি বলো? বিং বিল্ডিং ইজ রিভ্যালুড লিখতে পারো। লেখো, লেখো বিং ভ্যালু অফ বিল্ডিং ইজ রিভ্যালুড। হয়ে গেল। তারপর কি ছিল? তারপর বলেছিল মেশিন, মেশিনের ভ্যালু ছিল 5 লাখ, এখন সেটা বেড়ে হয়ে গেছে 5,80,000। তাহলে মেশিনের ভ্যালু কত টাকা বেড়ে গেছে? 80,000। মেশিনারি আছে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এখানে মেশিনারিকে ডেবিট করবো, মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করবো। বোঝা যাচ্ছে তো কেন এই অ্যাসেট গুলো ডেবিট হচ্ছে? আমাদের একটা রুলই মাথায় রাখতে হবে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাই এই অ্যাসেট গুলোকে বাড়াচ্ছি, তাই ডেবিট করলাম 80,000 টাকা। তো বলো অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, তাহলে কি দিয়ে মেলাবো স্যার? আপনি বলেছিলেন অ্যাসেটের ভ্যালু বা লাইবিলিটির ভ্যালু বেড়ে যাক বা কমে যাক, সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাই এটা চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাই মেশিনের ভ্যালু বেড়ে যাওয়া মানে প্রফিট হয়েছে, আর প্রফিট বা লস কোথায় চলে যায়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। প্রফিট হয়েছে, তো প্রফিট কি হয়? ক্রেডিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। সব রকম ভাবে বোঝাচ্ছি। এটা ন্যারেশন লেখা আছে, তোমরা নিজেরাই লিখে নেবে। কি লিখবে? বিং ভ্যালু অফ মেশিনারি ইজ রিভ্যালুড। তো হয়ে গেল।
তাহলে কি কি হলো, জেনারেল রিজার্ভ হলো, বিল্ডিং হলো, মেশিনারি হলো, আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। মোটামুটি জার্নাল গুলো শেষ হয়ে গেল। এইবার যে আমরা রিভ্যালুয়েশন করলাম, এখানে রিভ্যালুয়েশন কটা ছিল স্যার? এখানে রিভ্যালুয়েশন দুটো ছিল, বিল্ডিং আর মেশিনারি। এই বিল্ডিং আর মেশিনারি রিভ্যালুয়েশন করে আমার আদৌ প্রফিট হলো না লস হলো সেটা তো আমাকে বের করতে হবে। ঠিক আছে, সেটা কি করে বের করবো? এটা বের করার না একটা নিয়ম বলে দিচ্ছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট কথার অর্থ কি জানো? অর্থাৎ অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি তোমার প্রফিট হয়, তো তোমাকে বলো অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে তোমার কত টাকা প্রফিট হয়েছে। স্যার প্রথমে বিল্ডিং ছিল, এই বিল্ডিং রিভ্যালু করে আমার 1,20,000 টাকা প্রফিট হয়েছে, আর মেশিন রিভ্যালু করে 80,000 টাকা প্রফিট হয়েছে, টোটাল 2 লাখ টাকা প্রফিট হয়েছে। তাহলে এখানে কত লিখতে পারি? 1,20,000 আর 80 যোগ করে 2 লাখ টাকা। আর এক রকম কি শিখেছি, রিভ্যালুয়েশন ক্রেডিট ছিল 1,20,000, রিভ্যালুয়েশন ক্রেডিট ছিল 80,000। বোঝা গেল? ঠিক তার নিচেই লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। এই অঙ্কে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কিছুই নেই, ড্যাশ দিলাম। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট অর্থ অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি কোনো রকমের লস হয়। 2 লাখ ক্রেডিট আর ডেবিট শূন্য, তাহলে কত হচ্ছে? 2 লাখই হচ্ছে। এই যে ব্যালেন্সটা বেরোলো, দেখো এই যে ব্যালেন্সটা বেরোলো, দেখো কোন দিক বেশি আছে? এই যে ব্যালেন্সটা বেরোলো, এই ব্যালেন্সটাকে কি বলে? প্রফিট অন রিভ্যালুয়েশন। কারণ ক্রেডিট যদি বেশি হয়, ক্রেডিট দিকে যদি বেশি হয় তখন প্রফিট, আর ডেবিট দিকে যদি বেশি হয় তখন হয়ে যায় লস। লিখবো প্রফিট অন রিভ্যালুয়েশন। ঠিক আছে, প্রফিট অন রিভ্যালুয়েশন। তো দেখো এই যে প্রফিট অন রিভ্যালুয়েশন 2 লাখ টাকা বেরোলো, এটা কি লিখবে? ক্রেডিট লিখবে না ডেবিট লিখবে? তুমি নিজে বলো। 2 লাখ টাকা ক্রেডিট আর ডেবিট জিরো, তাহলে বড় কোনটা? 2 লাখ টাকা, মানে ক্রেডিট বড়। এখানে লিখলাম ক্রেডিট। তাহলে এই 2 লাখ টাকা যে প্রফিট অন রিভ্যালুয়েশন বেরিয়েছে, এটা কাদের মধ্যে ভাগ করবো? পার্টনারদের মধ্যে ভাগ করবো। ক্রেডিট, ক্রেডিটটাকে ভাগ করে দেবো, মানে ক্রেডিটটাকে কাটবো। ভাগ করবো মানে কাটবো, ক্রেডিটকে কাটতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। ঠিক আছে, তো ডেবিট করবো কাকে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করবো। কত টাকা? 2 লাখ টাকা। টু, কাদের মধ্যে ভাগ হয়ে যাবে টাকাটা? স্যার পার্টনারদের মধ্যে, এ আর বি। এই টাকাটা 2 লাখ টাকা কারা কারা পাবে? পার্টনাররা পাবে। এ আর বি পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়লে কি হবে? এইট হবে, এস ক্যাপিটাল। তো 2 লাখ টাকা এ কে দেবো 3 ভাগ, মানে 3/5, 1,20,000। আর বি কে দেবো 2 ভাগ, মানে 2/5, 80,000। তো হয়ে গেল। ন্যারেশন লিখবে কি? এটা ন্যারেশন লিখে দিচ্ছি, বিং প্রফিট অন রিভ্যালুয়েশন। আশা করি বোঝা গেল, জার্নালটাও বোঝা গেল কিভাবে জার্নাল করতে হয়। এবার দেখো কিছু নোট লেখাচ্ছি। ঠিক আছে, এই নোটগুলো লেখা আছে, এটা দেখে নাও। নোট কি লিখেছি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার টু ক্যালকুলেট টোটাল প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস। এটা বারবার বলছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয় কি ক্যালকুলেট করার জন্য? এই অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে, এটা জানার জন্য। নোট টু তে কি লেখা আছে? প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং অল পার্টনার ইন দেয়ার অল প্রফিট শেয়ারিং রেশিও। এই প্রফিট অ্যান্ড লস অন রিভ্যালুয়েশন, এই যে রিভ্যালুয়েশনের যে প্রফিট আর লস, এটা ভাগ করা হয় কোন পার্টনারদের মধ্যে? পুরোনো পার্টনারদের মধ্যে, অর্থাৎ পাস্টে যে সমস্ত পার্টনার আছে তাদের মধ্যে ভাগ করা হবে পাস্ট রেশিও, মানে ওল্ড রেশিওতে। এইবার সবার মনে কোশ্চেন হলো, স্যার বুঝলাম তো ব্যাপারটা, কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ফরম্যাটটা কেমন হয়? ঠিক আছে, সে বইতেও দিয়ে দিয়েছে, তবু আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি কি লিখেছিলাম? ক্রেডিট দিকে প্রফিট হয় আর ডেবিট দিকে লস হয়। ঠিক আছে, তো তো যদি মনে হয় কোনো অ্যাসেট, ঠিক আছে, কোনো অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়ার ফলে প্রফিট হয়েছে, ঠিক আছে, কোনো অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়ার ফলে প্রফিট হয়েছে, তখন তুমি ক্রেডিট দিকে লিখবে। আর যদি মনে হয় লস হয়েছে তখন ডেবিট দিকে লিখবে। ঠিক আছে, তাই কি লিখেছি? ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে কি হয়? প্রফিট, তাই ক্রেডিট দিকে। আর অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া, কমে যাওয়া মানে লস, তাই
ডেবিট দিকে ডিক্রিজ ইন লাইবিলিটি। দেখো লাইবিলিটি ভাবার চেষ্টা করো, ক্রেডিটার্স, তোমার ক্রেডিটার্স আগে দিত তো 10,000 টাকা, এখন ক্রেডিটার্সটা বললো ঠিক আছে তোমাদের 8,000 টাকা দিলেই হবে, ঠিক আছে 10,000 টাকার জায়গায় 8,000 টাকা দিতে হবে। তার মানে কি তোমার পক্ষে এটা লাভ না লোকসান? এটা লাভ। আর এইদিকে লাইবিলিটি ভ্যালু কমে গেলে ক্রেডিট দিকে, ঠিক আছে তো, আর লাইবিলিটি ভ্যালু যদি বেড়ে যায়, ধরো আগে দিতে হতো তোমার ব্যাংকের লোন দিতে হতো 1,00,000 টাকা, এখন সেখানে বলছে ব্যাংকের লোন দিতে হবে 1,10,000, মানে 10,000 টাকা বেড়ে গেছে। তার মানে কি এটা তোমার ক্ষতি, তো লস, ডেবিট দিকে। তো ক্যালকুলেট করে যে ক্রেডিট দিকে যদি ব্যালেন্স বেরোয়, ঠিক আছে তো, অর্থাৎ ক্রেডিট দিকে যদি কম বেরোয় তখন এইদিকে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল, অর্থাৎ লস হবে। আর ডেবিট দিকে যদি ব্যালেন্স বেরোয় এদিকে লিখবো প্রফিট অন রিভ্যালুয়েশন, ঠিক আছে তো, যেটাই হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে তোমরা মিলিয়ে দেবে। এবার দেখো এর পরের নোটটা কি বলছে, অল রিজার্ভ, যে কোনো রকমের রিজার্ভ, প্রফিট, লস, এক্সপেন্স অ্যাপিয়ারিং ইন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে যদি এই সমস্ত আইটেম যদি অ্যাপিয়ার হয়, ঠিক আছে, উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং ওল্ড পার্টনার ইন দেয়ার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, এগুলো ওল্ড পার্টনারের মধ্যে ওল্ড রেশিও ভাগ করে দেবে। তাহলে আনলেস আনটিল specially mention all reserve losses profit etc should be distributed among all partner in all profit sharing ratio, it means now this item will not appear in new balance sheet। অর্থাৎ রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, এই সমস্ত যে কোনো আইটেম থাকে সেটা কোশ্চেনে বলুক বা না বলুক তোমাদের এটা সবসময় ডিস্ট্রিবিউট করে দিতে হবে পুরোনো পার্টনারদের মধ্যে পুরোনো রেশিও। লাস্ট বলেছে ইন রিভাইজ ব্যালেন্স শিট অল অ্যাসেট লাইবিলিটিস পার্টনার্স ক্যাপিটাল এখন শোন অ্যাট আপডেটেড ভ্যালু, ঠিক আছে তো, আমাদের নতুন করে একটা ব্যালেন্স শিট করতে হবে, সেটাকে বলে রিভাইজ ব্যালেন্স শিট, ঠিক আছে, সেখানে অ্যাসেট লাইবিলিটি পার্টনার্স ক্যাপিটাল সবকিছু শো করবো আপডেটেড ভ্যালু, তো নতুন ভ্যালু শো করবো। এই ছিল। দেখো কি লেখা আছে, ট্রিটমেন্ট অফ জেনারেলিজম, আগের ক্লাসে জেনারেলিজম বুঝিয়েছিলাম, ঠিক আছে তো, তো জেনারেলিজমে না আরো কিছু একটা অ্যাডজাস্টমেন্ট দেয়, এক্সামে লাইনটা ঘুরিয়ে দিতে পারে, বাট এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, কিছু কিছু টাফ অঙ্ক থাকে সেই লাইনগুলোতে এইগুলো ঘুরিয়ে দিতে পারে। আমি বলে দিলাম যদি এরকম লাইন দেয় তার জন্য কি হতে পারে, অ্যাডজাস্টমেন্ট যদি ঘুরিয়ে দেয় তার জন্য কি হতে পারে, কি লেখা আছে দেখো, বলছে দে ওয়ান্ট টু ট্রান্সফার টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ জেনারেলিজমে ব্যালেন্সে যে টাকাটা দেয় না সেই টাকাটা যদি ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে তার জন্য এন্ট্রি করতে হবে, যেটা আগের ক্লাসেই করিয়েছি, ঠিক আছে। জেনারেলিজম লাইবিলিটি সাইডে থাকতো, তো লাইবিলিটিকে আমি ট্রান্সফার করবো কোথায়, ওই লাইবিলিটি ক্যাপিটাল অ্যাকাউন্টে, অর্থাৎ পার্টনারদের মধ্যে ভাগ করে দিতাম। লাইবিলিটিকে কমাবো, লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই জেনারেলিজম অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটালটা করতাম, আগের ক্লাসেই করেছিলাম, এটা বেশি বোঝানোর নেই। কিন্তু যদি এরকম লাইন লেখা থাকে কি হবে, দে ডোন্ট ওয়ান্ট টু ট্রান্সফার টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, বলছে পার্টনাররা নিজেরাই বলছে যে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করতে চাই না, ঠিক আছে। যদি বলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই না, ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চাই না মানে অর্থাৎ জেনারেলিজম অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার ক্যাপিটাল, এরকম হবে না, এরকম হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা মনে করার চেষ্টা করো গুডউইলে কি করেছিলাম, টেবিল এন্ট্রি করেছিলাম, মনে আছে, সেই টেবিল এন্ট্রি করতে হবে। বা তোমরা এটাও করতে পারো স্যাক্রিফাইস বা গেইন রেশিও করে করবে, অর্থাৎ যেই পার্টনার গেইন করবে সেই পার্টনারকে ডেবিট করবে, যেই পার্টনার স্যাক্রিফাইস করবে সেই পার্টনারকে ক্রেডিট করবে, ঠিক আছে তো। তো তোমাদের মনে না আগের দিন হয়তো এই কোশ্চেনটা ভাসছিল, স্যার আপনি আগের দিন গুডউইলের ট্রিটমেন্ট গুলো করলেন টেবিল এন্ট্রি করে, ঠিক আছে তো, যেই পার্টনার গেইন করলো সেই পার্টনার ডেবিট, আর যেই পার্টনার স্যাক্রিফাইস করলো সেই পার্টনার ক্রেডিট, কিন্তু জেনারেলিজমটা ওরকম ভাবে করলেন না কেন? দেখো ওরকম ভাবে তখনই করব যদি বলে দেয় তারা ট্রান্সফার করতে চায় না, তারা জেনারেলিজমের টাকা ট্রান্সফার করতে চায় না ক্যাপিটাল অ্যাকাউন্টে, ঠিক আছে তো, তখন এটা করবো, ঠিক আছে, বোঝা গেল তো। তাই এরকম একটা অঙ্ক করাচ্ছি। তো কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, এ এন্ড বি আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 4:3, অর্থাৎ ওল্ড রেশিও ছিল 4:3 অন মার্চ 31, 2003, দেয়ার ব্যালেন্স শিট শোড আ জেনারেলিজম, ব্যালেন্স শিট জেনারেলিজম 35,000 টাকা দেখাচ্ছে। অন দ্যাট ডে দে ডিসাইডেড টু অ্যাডমিট, আচ্ছা যেহেতু তোমরা অ্যাডমিশন হবে পার্টনার করোনি, এই লাইনটা বললে তোমরা বুঝতে পারবে না, মনে করো এইটা কিছু নেই, এইটুকু কিছু নেই, এইটুকু কিছু নেই, আমি এটাকে অ্যাভয়েড করে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে তো। এইটুকু কিছু নেই, কি বলেছে, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও উইল বি 5:3 ধরো, ঠিক আছে তো। রেকর্ড নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য ফার্ম আন্ডার ফলোইং সার্কামস্টান্সেস, বলছে হোয়েন দে ওয়ান্ট টু ট্রান্সফার দ্য জেনারেলিজম টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, যদি এ আর বি তাদের জেনারেলিজম টাকাটা ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেলে কি হবে, সেটা তো আগের দিনই করেছো, পারবে ওটা। হোয়েন দে ডোন্ট ওয়ান্ট টু ট্রান্সফার জেনারেলিজম ইন দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারা ক্যাপিটাল অ্যাকাউন্টে জেনারেলিজম টাকা ট্রান্সফার করতে না দেয় তার জন্য কি হবে,
বাট প্রেফার টু রেকর্ড দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ফর সেম। এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা টেবিল এন্ট্রি করবে। দেখো অঙ্কটা করাচ্ছি। দেখো কি ছিল, এটা হচ্ছে পাস্ট, এ আর বি, ঠিক আছে তো। তখন ওদের, ঠিক আছে, তখন ওরা কি রেশিওতে প্রফিটটা ভাগ করে নিচ্ছিল, তখন ওরা প্রফিটটা 4:3 তে ভাগ করে নিচ্ছিল। ফিউচার, ফিউচারেও বিজনেসটা করছিল এ আর বি, তখন ওরা প্রফিটটা কোন রেশিও ভাগ করছে, 5:3। ওদের রেশিওটা চেঞ্জ হচ্ছে কবে, 31শে মার্চ 2003 সালে, ঠিক আছে তো। আর ব্যালেন্স শিটে রিজার্ভ কত ছিল, 35,000 টাকা, ঠিক আছে তো। তাহলে কি বলছে, এই পোর্শনে অর্থাৎ এই পজিশনে ওরা বিজনেস থেকে যেই প্রফিটটা করছিল ওরা এই রেশিওতে ভাগ করে নিচ্ছিল, ঠিক আছে তো। আর এই পজিশনে বিজনেস থেকে যা প্রফিট হবে এই রেশিওতে ভাগ করে নেবে। তবে জেনারেল রিজার্ভ যে 35,000 টাকা তৈরি করা হয়েছিল কবে, এই যে ডেট বলে, এই ডেটের আগে জেনারেল রিজার্ভ তৈরি করা হয়েছে। এই জেনারেল রিজার্ভ 35,000 টাকার মধ্যে যেহেতু এই পোর্শনে তৈরি করা হয়েছিল, সেই টাকাটা এ আর বির মধ্যে 4:3 ভাগ করে দেওয়া উচিত। যদি ভাগ না করা হয় তখন, যদি 5:3 তে পরবর্তীতে ভাগ করা হয় তখন ওদের মধ্যে ঝামেলা হবে। ঝামেলাটা মেটানোই আমাদের কাজ। এবার দেখতে হবে আমাদের কি কি সার্কামস্টান্সেস দিয়েছে। প্রথম সার্কামস্টান্সেসটা বলেছে, বলছে দে ওয়ান্ট টু ট্রান্সফার টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে লিখছি প্রথম সার্কামস্টান্সেসটা কি বলেছে, দে ওয়ান্ট টু ট্রান্সফার টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারা যদি জেনারেল রিজার্ভ এর টাকাটা ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাহলে কি হবে, দেখো জেনারেল রিজার্ভ এটা তোমার লাইবিলিটি, তাই তো। তাহলে ট্রান্সফার করতে চাইছে মানে এই জেনারেল রিজার্ভটা ওরা ফার্দার আর এটাকে বহন করতে, ক্যারি করতে চাইছে না। জেনারেল রিজার্ভ এখনই ক্লোজ করে দিয়ে চাইছে। জেনারেল লাইবিলিটি, লাইবিলিটিকে ক্লোজ করতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই এখানে জার্নাল লিখবে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 35,000 টাকা। কোন রেশিওতে ভাগ করবো, এই 4:3 না 5:3। যেহেতু জেনারেল রিজার্ভ এই ডেটের আগে তৈরি করা হয়েছে তাই 4:3 তে ভাগ করবো। টু এস ক্যাপিটাল, টু বিস ক্যাপিটাল, 4:3 তে ভাগ করবো মানে এটা 4/7 আর এটা 3/7, 20,000, 15,000, ঠিক আছে তো। এইবার সেকেন্ড পার্টটা এখানে ধরবে না, আমি পরের পাতায় নিয়ে যাচ্ছি। পরেরটা বলেছে দে ডোন্ট ওয়ান্ট টু ট্রান্সফার টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে কোন কোন পার্টনার ছিল, এ আর বি। দেখো আগে কি শিখেছিলাম, লিখতাম ওল্ড পার্টনার, মনে করো টেবিল এন্ট্রি কি করতাম, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ঠিক আছে। ওল্ড রেশিও কত ছিল অঙ্কে, ওল্ড রেশিও ছিল অঙ্কে 4:3। 35,000 টাকা যদি 4:3 তে ভাগ করি, 20,000 আর 15,000, ঠিক আছে তো। তারপর কি লিখতাম, নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত ছিল, 5:3। ওই 35,000 কে 5:3 তে ভাগ করবো, এটা হচ্ছে 21,875, আর এটা হচ্ছে 13,125। তো দেখো ভাবার চেষ্টা করো, এ, ঠিক আছে, এ পাস্ট পিরিয়ডে এফর্ট দিয়েছিল 20,000, ঠিক আছে তো। এ পাস্ট পিরিয়ডে এফর্ট দিয়েছিল, এই জেনারেল যে 35,000 তৈরি হয়েছিল তাই 35,000 পেছনে এর পাওয়ার কথা ছিল কত, 20,000 টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু ফিউচারে গিয়ে এ পাবে 21,872। তাহলে বলো এ ফিউচারে লাভ করবে না লোকসান করবে, স্যার এ ফিউচারে লাভ করবে। কত টাকা লাভ করবে, 1,875 টাকা লাভ করবে, ঠিক আছে। যেহেতু এ ফিউচারে 1,872 টাকা লাভ করবে, তাই আজকেই এর থেকে টাকাটা নিয়ে নেবে। কত টাকা নিয়ে নেবে, কত টাকা নিয়ে নেবে,
1872 টাকা নিয়ে নেবে। ঠিক আছে তো, তাহলে এর থেকে যদি আজকে 1872 টাকা নিয়ে নেয়, তার মানে এর ব্যালেন্স বাড়বে না কমবে? এর ব্যালেন্স কমবে। আর এর ব্যালেন্সকে কমাতে গেলে কি করতে হবে? ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়, অর্থাৎ এ কে আমরা ডেবিট করব। বি, বির পাওয়ার কথা ছিল পাঁচটে, ও কাজ করেছিল, যা কাজ করেছিল তাই অনুযায়ী, অর্থাৎ বির পাওয়ার কথা 15,000 টাকা, কিন্তু বি ফিউচারে কি পাবে? 13,125। তাহলে বি কত টাকা কম পাবে? বি সেম টাকাটাই কম পাবে, 1872। অর্থাৎ ফিউচারে গিয়ে বির লোকসান হবে। তাই বির যেহেতু লোকসান হবে, আজকে বি কে কত? 1872 টাকা এক্সট্রা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ফিউচারে তো বি এই টাকাটা পাবেই, শুধু যত টাকা কম পায় তত টাকা আজকে দিয়ে দেওয়া হবে। তাহলে দিয়ে দিলে বির ক্যাপিটাল বাড়বে। আমরা জানি ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে জার্নাল কি লিখবো? এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1875 টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 1872। বলে দিচ্ছি এই এন্ট্রি আসেই না বলতে গেলে। আমি এখন একটা অঙ্ক করবো, যে অঙ্কটাই এই অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে, তাই জন্য এই এন্ট্রিটা করালাম। ঠিক আছে তো, এন্ট্রি খুব একটা আসে না, তবু যদি বলে দেয়, যখনই বলবে দে ডোন্ট ওয়ান্ট টু ট্রান্সফার টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেলি দেবে টাকাটা যদি ট্রান্সফার করতে না চায়, তার জন্য এই এন্ট্রি করবে। ঠিক আছে তো, তো যাই হোক, এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার এই অঙ্কটা আমরা স্যাক্রিফাইস বা গেনিং রেশিও করে যদি করি, করলে হবে? হ্যাঁ হবে, একদমই হবে। দেখো এখন যে অঙ্কটা করাবো এই মাত্র, ঠিক আছে, অঙ্কটা করালাম সেই টাইপেরই একটা অঙ্ক। দেখো দেখতে পাই 34 নম্বর অঙ্কটা, এ বি সি, ঠিক আছে তো, আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 3:3:2। ঠিক আছে, তিনজন পার্টনার ছিল এ বি সি, তাদের রেশিও ছিল 3:3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31st March 2003 ওয়াজ অ্যাজ ফলোস। এটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বলেছে পার্টনার ডিসাইডেড দ্যাট উইথ এফেক্ট ফ্রম 1st April 2003। স্বাভাবিক, এপ্রিলেই এফেক্ট পড়বে, কারণ মার্চ মাসে যদি ব্যালেন্স শিট দিয়ে দেয়, তাহলে এপ্রিলেই এফেক্ট পড়বে। দে উড শেয়ার প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 4:3:2, মানে ফিউচারের রেশিও 4:3:2 আর পাস্টের রেশিও 3:3:2। ঠিক আছে, স্টক বলে দিয়েছে কত, স্টক কত রিভ্যালু হয়েছে? 1,10,000। স্টক আগে ছিল 1,20,000, এখন স্টক রিভ্যালু হয়েছে 1,10,000। মেশিনারি, ঠিক আছে তো, মেশিনারি আগে 1,59,000 ছিল, এখন মেশিনারি ভ্যালু ডেপ্রিসিয়েটেড। ডেপ্রিসিয়েশন মানে জানো স্যার? ডেপ্রিসিয়েশন মানে কমে যাওয়া, মেশিনারি ভ্যালু 10% কমে গেছে। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট, বলো যদি প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হতো? ফাইনাল অ্যাকাউন্ট করেছিলে 11-এ, প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটার্স এর উপর হতো। তো ডেটার্স কত ছিল? 44,000, তার উপর 5%। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটার্স এর ভ্যালু কমে যায়। বিল্ডিং, বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বলেছে 20%, মানে বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেলে তখন তাকে বলে অ্যাপ্রিসিয়েটেড। ডেপ্রিসিয়েশন মানে কমে যাওয়া, অ্যাপ্রিসিয়েশন মানে বেড়ে যাওয়া। তারপর যে পাঁচেরটা বলেছি, liability for ₹2,500 included in sundry creditors is not likely to arise। অর্থাৎ বলেছে তোমার ক্রেডিটার্স যত টাকা ছিল তার মধ্যে 2,500 টাকা ক্রেডিটার্স নতুন করে অ্যারাইজ হবে না, অর্থাৎ 2,500 টাকা লাইবিলিটি হবে না, অর্থাৎ লাইবিলিটি কমে যাবে 2,500 টাকা। ঠিক আছে তো, তারপর বলছে পার্টনার এগ্রিড দ্যাট দ্য রিভাইজ ভ্যালু আর টু রেকর্ড, আর টু বি রেকর্ডেড ইন দ্য বুকস। বইতে রেকর্ড করতে বলেছে রিভাইজ ভ্যালু গুলো, অর্থাৎ নতুন ভ্যালু গুলো রিভাইজ, নতুন ভ্যালু মানে রিভাইজ গুলো, এগুলো রেকর্ড করতে বলেছে। এরপরে বলেছে প্যাকেটে দিয়েছি দেখো, দে ডু নট হাউএভার ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট দ্য জেনারেল রিজার্ভ। তারা জেনারেল রিজার্ভের টাকাটা ডিস্ট্রিবিউট করতে চাইছে না। তার মানে জেনারেল রিজার্ভটা কোথায় ডিস্ট্রিবিউট করতে চাইছে না? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করতে চাইছে না। যখনই পার্টনার্স ক্যাপিটাল ডিস্ট্রিবিউট করতে চাইছে, তখন কি করবে? টেবিল এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে দেবে। তোমাকে কি করতে বলেছে? ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড অফ দ্য পার্টনার্স এন্ড রিভাইজ ব্যালেন্স শিট। চলো অঙ্কটা করছি। আমরা প্রথমে জার্নাল এন্ট্রি করবো, ঠিক আছে? প্রথমে জার্নাল এন্ট্রি করবো, তারপর একটা একটা করে বুঝবো। ইন দা বুকস অফ ফার্ম, তার নিচে লিখবো জার্নাল, ডেবিট ক্রেডিট, রুপিস রুপিস, এখানে লিখবো লেজার ভ্যালু, পার্টিকুলার্স, ডেট। প্রথমে দেখো একটা করে জার্নাল করি, আগে অ্যাডজাস্টমেন্ট গুলো করে নিই। ঠিক আছে তো, প্রথমে কি বলেছিল? স্টক টু বি রিভ্যালুড অ্যাট ₹1,10,000। দেখো ব্যালেন্স ছিল, স্টক দেখতে পাচ্ছ 1,20,000, ঠিক আছে। এখন সেটা ভ্যালু হচ্ছে কত? মার্কেটে ভ্যালু 1,10,000। 1,20,000 ছিল, সেটা এখন 1,10,000 হয়ে গেছে। স্টকের ভ্যালু বাড়লো না কমলো? স্টকের ভ্যালু কমে গেছে, মানে অ্যাসেটের ভ্যালু কমে গেছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করব? ডেবিট না ক্রেডিট? অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ঠিক আছে।
তাহলে অ্যাসেটটাকে ক্রেডিট করব টু স্টক অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাসেট মানে স্টকটাকে কত কমালাম, 1,20,000 ছিল 1,10,000 করলাম, মানে 10,000 টাকা কমালাম, ক্রেডিট দিকে 10,000 টাকা লিখলাম। আমি কি বলেছিলাম, অ্যাসেট বা লাইবিলিটি রিভ্যালুয়েশন করলে, অর্থাৎ অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু রিভ্যালু করার ফলে যদি অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু বেড়ে যায় বা কমে যায়, সেটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তাই এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাবে। তোমরা যদি কোশ্চেন করা হয় এই স্টকটা রিভ্যালু করার ফলে তাহলে লস হলো না প্রফিট হলো, স্যার লস হলো, আর লস হয়েছে বলেই লস সবসময় ডেবিট হয়, রিভ্যালুয়েশনটা এখানে লস হয়েছে তাই ডেবিট হয়েছে 10,000 টাকা। ঠিক আছে তো, তারপর কি বলেছে, এর ন্যারেশনটা তোমরা লিখে দেবে। কি লিখবে ন্যারেশন বলো, লিখবে কি লিখতে পারো, বিইং স্টক ইজ রিভ্যালুড, বিইং স্টক ইজ রিভ্যালুড এটা লিখতে পারো, বা লিখতে পারো ডিক্রিজ ইন স্টক, বিইং ডিক্রিজ ইন স্টক এটাও লিখতে পারো। তারপরে বলেছে কি মেশিনারি ইজ টু বি ডেপ্রিসিয়েটেড, বলছে মেশিনের ভ্যালু ডেপ্রিসিয়েট মানে কমে যাওয়া, মেশিনের ভ্যালু কমে গেছে। অ্যাসেটের ভ্যালু কমে গেলে কি হয়, স্যার অ্যাসেট হচ্ছে ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, মানে মেশিনারিটা ক্রেডিট হবে। যেই অ্যাসেটটা কমে গেছে সেই অ্যাসেটটার নাম মেশিন, মেশিনটাকে ক্রেডিট করবো। তাহলে ডেবিট করবো কাকে, রিভ্যালুয়েশনকে, লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। কত টাকা, মেশিনের ভ্যালু ছিল 1,59,000, 10% কমে গেছে, 1,59,000 উপর 10% যদি কমায় তাহলে কত হচ্ছে 15,900। তাহলে এটার ন্যারেশনটা কি লিখবো, এটার ন্যারেশনটা তুমি লিখবে বিং মেশিনারি ইজ ডেপ্রিসিয়েটেড বাই 10%, ব্যাস হয়ে গেল। 3 নম্বর বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। ঠিক আছে, তো দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হয়, ডেটার্স এর উপর হয়। দু রকম ভাবে তোমরা বুঝতে পারো প্রভিশন ফর ডাউটফুল ডেট, দেখো দুটো দিক দিয়ে বোঝাচ্ছি। প্রভিশন ফর ডাউটফুল ডেট ডেটার্স এর উপর হয়, তো ডেটার্স, ডেটার্স মানে কি, মানে কাস্টমারের কাছ থেকে আমরা টোটাল কত টাকা পাই তাকে বলে ডেটার্স। এবার প্রভিশন মানে হচ্ছে, মনে করা হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমরা 5% টাকা পাবো না, তার মানে যত টাকা পাওয়ার কথা তার থেকে 5% পাবো না, তার মানে কি করবো, ডেটার্স এর ভ্যালু বাড়াবো না কমাবো, স্যার প্রভিশনের ফলে ডেটার্স এর ভ্যালু কমে যায়। ডেটার্স অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ঠিক আছে, অ্যাসেটটার নাম হবে ক্রেডিট, অ্যাসেটটার নাম কি ছিল ডেটার্স, বা কেউ কেউ এটাকে ডেটার্স লিখতে পারে, বা কেউ কেউ এটাকে লিখতে পারে ডেটার্স এর জায়গায় কেউ কেউ লিখতে পারে প্রভিশন ফর ডাউটফুল ডেট, যেটা লিখবো সেটাই ঠিক, কোনো অসুবিধা নেই। টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, ডেবিটে কে বসবে, রিভ্যালুয়েশন বসবে। আশা করি বোঝা গেল কেন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিটে বসবে। আমরা বলেছিলাম অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে যদি কোনো প্রফিট বা লস হয় সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়। আচ্ছা, কত টাকা ছিল, ডেটার্স ছিল 44,000, তার 5%, 44,000 উপর 5%, করো 44,000 5% কত হয়, 2,200 টাকা। আচ্ছা, এটা ন্যারেশন কি লিখবো, এটা ন্যারেশন তোমরা লেখো বিং প্রভিশন ফর ডাউটফুল ডেটস ইজ ক্রিয়েটেড অন ডেটার্স। ঠিক আছে, এবার বলে স্যার আপনি তো একদিক দিয়ে বললেন, আর এক দিক দিয়ে বললে কি হবে, দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে আমাদের এক ধরনের লাইবিলিটি। ঠিক আছে, এই লাইবিলিটি ক্রিয়েট করছি কত, 5%, লাইবিলিটি ক্রিয়েট করে লাইবিলিটি বাড়বে না কমবে, স্যার লাইবিলিটি ক্রিয়েট করে লাইবিলিটি বাড়বে, আর লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট দিকে লিখেছি। আশা করি বোঝা গেল। এবার বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, বিল্ডিং ছিল 2,00,000, 20% বেড়ে গেছে, তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাই লিখবো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। 2,00,000 টাকার 20% করবো, 2,00,000 টাকা ছিল তার উপর 20%, 40,000, 40,000। আশা করি বলতে হবে না, কি লিখবে, বিং বিল্ডিং ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। দেখো 4টে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, এবার 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট করবো। 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে,
বলেছে a liability for rupees 2500 included in Sundry creditors is not likely to arise, অর্থাৎ আমার ব্যালেন্সের লাইবিলিটি সাইডে ক্রেডিটার্স যত টাকা ছিল অর্থাৎ যত টাকা লাইবিলিটি ছিল 2500 টাকা ক্রেডিটার্স আমাকে আর পেমেন্ট করতে হবে না বলতে পারো, বা এই লাইবিলিটি আমার কাছে 2500 টাকা লাইবিলিটি আমার কাছে আর নেই, অর্থাৎ লাইবিলিটি আমার কমে গেছে। লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এই লাইবিলিটির নাম হচ্ছে ক্রেডিটার্স। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 2500 টাকা টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 2500 টাকা হয়ে গেল। এবার তোমরা বলতে পারো স্যার এই ন্যারেশনটা কি লিখবো? লিখতে পারে ক্রেডিটার্স এর তো কমে গেল, তাহলে দেখো বিং ডিক্রিজ ইন ক্রেডিটার্স। সব এন্ট্রি হয়ে গেছে, শুধু একটা এন্ট্রি বাকি ছিল জেনারেল রিজার্ভ। দেখো লাইবিলিটি সাইডে জেনারেল রিজার্ভ ছিল। দেখো জেনারেল রিজার্ভের দু রকমের ট্রিটমেন্ট হয়, কিছুক্ষণ আগেই বোঝালাম। যদি পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় তার জন্য এক রকম ট্রিটমেন্ট, আর যদি বলা হয় যে এটা ডিস্ট্রিবিউট করা হবে না পার্টনারদের মধ্যে তার জন্য আর এক রকম ট্রিটমেন্ট। এখানে বলেছে দে ডু নট ডিস্ট্রিবিউট, অর্থাৎ তারা ডিস্ট্রিবিউট করবে না পার্টনারদের মধ্যে, অর্থাৎ এটা কি বলেছে? পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে না। তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে স্যার? এর জন্য টেবিল এন্ট্রি করতে হবে। তো চলো টেবিল এন্ট্রিটা করে নাও। দেখো বিজনেসের পার্টনার ছিল কে কে? এ, বি, সি, ঠিক আছে, তিনজন পার্টনার ছিল। তাহলে কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড রেশিও কত ছিল? 3:3:2, ঠিক আছে। তো জেনারেল রিজার্ভ কত টাকা ছিল? জেনারেল রিজার্ভ ছিল 36,000 টাকা। এটাকে 3:3:2 ভাগ করলে কত হয়? 13,500, 13,500, 9,000, ঠিক আছে। এবার হচ্ছে নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত ছিল অঙ্কে? 4:3:2। ওই 35,000 টাকাকে 4:3:2 ভাগ করো। সরি 36,000 টাকা ছিল, তাহলে 4 আর 3 7, 7 আর 2 9, 36,000কে 9 দিয়ে যদি ভাগ করি কত? 4, 4 তাহলে 16,000, এটা হবে 12,000, আর এটা হবে 8,000। তাহলে দেখো এর পাওয়ার কথা 13,500, কিন্তু ফিউচারে এ পাবে 16,000। তাহলে এ বেশি পাবে না কম পাবে? ফিউচারে গিয়ে এ বেশি পাবে। কত টাকা বেশি পাবে? 2,500 টাকা বেশি হবে। তাই আজকেই এর থেকে, ঠিক আছে, আজকেই এর থেকে 2,500 টাকা নিয়ে নেবে, ঠিক আছে। তো অর্থাৎ নিয়ে নেবে মানে ওর ক্যাপিটাল থেকে 2,500 টাকা কমিয়ে দেবে। তাহলে এর ক্যাপিটালকে কমাতে গেলে কি করব? ডেবিট করব। সেম ভাবে বি, ঠিক আছে। তো বির পাওয়ার কথা 13,500, বি পাবে 12,000। বি কত টাকা কম পাবে? 1,500 টাকা। তাই আজকে বি কে 1,500 টাকা দিয়ে দেবো, ঠিক আছে, মানে ওর ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়িয়ে দেবো। তো ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। সি, সির পাওয়ার কথা 9,000, সি পাবে 8,000। তাহলে সি কত টাকা কম পাবে? সি 1,000 টাকা কম পাবে ফিউচারে গিয়ে, তাই তো। তাই আজকে ওর অ্যাকাউন্টকে 1,000 টাকা বাড়িয়ে দেবো। তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে জার্নাল কি হবে? এ অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট আর সি অ্যাকাউন্ট দুটো ক্রেডিট। এখানে লিখবো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা বেরোলো? 2,500 টাকা টু বিস ক্যাপিটাল টু সিস ক্যাপিটাল। 1,500 আর 1,000। ন্যারেশনটা কি লিখবে? ন্যারেশনটা লেখো বিং অ্যাডজাস্টমেন্ট ফর জেনারেল রিজার্ভ, বিং অ্যাডজাস্টমেন্ট ফর জেনারেল রিজার্ভ অন চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে আবার বলছি, মিলিয়ে নাও।
বিং অ্যাডজাস্টমেন্ট অফ জেনারেল রিজার্ভ অন চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে তো, এইবার সব কাজই শেষ, আর একটা কাজই বাকি আছে। এই যে অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালুয়েশন করলাম, অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালুয়েশন করার ফলে নেট এফেক্ট কত বেরোলো, নেট এফেক্ট। ঠিক আছে তো, নেট এফেক্ট যেটা বেরোলো সেটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এইমাত্র শিখিয়েছি কিভাবে নেট এফেক্ট বের করতে হয়। দেখো কি লিখবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, তাহলে খোঁজো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট কত ছিল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট করার অর্থ হলো, অর্থাৎ অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার পরে যত টাকা প্রফিট হয়েছে সেটাই হচ্ছে ক্রেডিট। দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট বলতে, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিটে ছিল কত টাকা, 40,000 টাকা। ঠিক আছে তো, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট ছিল কত, 2,500 টাকা। তাহলে কত হলো, ক্রেডিট কত ছিল, 40,000 আর 2,500 মানে 42,500 টাকা ছিল ক্রেডিট। তো রিভ্যালুয়েশন ক্রেডিট কত লিখবে, 42,500 টাকা। দেখো ব্র্যাকেটে লিখে দিলাম ক্রেডিট। এবার ডেবিটটা খুঁজবো আমি, এখানে লিখে নাও রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত, 10,000 টাকা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 15,900 টাকা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 2,200 টাকা। তাহলে তিনটে, 10,000 আর 15,900 কত হয়, 25,900। 25,900 আর 2,200 কত হচ্ছে, 28,100। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত হচ্ছে, 28,100, এটা ডেবিট। ব্যালেন্স করো। ঠিক আছে তো, 42,500 থেকে যদি 28,100 বাদ দিই, 400, 8, 12 মানে হচ্ছে 4, 2 আগে 3, 4 মানে 1, 14,400। কোন দিক বেশি, ক্রেডিট বেশি না ডেবিট বেশি, স্যার ক্রেডিট বেশি, তাই এখানে লিখবে ক্রেডিট। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম, রিভ্যালুয়েশন ক্রেডিট মানে হচ্ছে প্রফিট, তাহলে প্রফিট বেশি আর ডেবিট হচ্ছে লস, না লস বেশি, প্রফিট বেশি না লস বেশি, স্যার প্রফিট বেশি, তাহলে এটা হলো প্রফিট। তাহলে কত টাকা প্রফিট বেরোলো, 14,400 টাকা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে প্রফিট সেটা পার্টনারদের ভাগ করে দেবো। ভাগ করে দিলে কি হয়, প্রফিটটাকে ভাগ করে দেবো মানে প্রফিটটা ক্যান্সেল হয়ে যাবে, ক্রেডিট কে কাটতে গেলে ডেবিট করতে হয়, তাই লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ডেবিট টু পার্টনার ক্যাপিটাল। লেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 14,400 টাকা টু পার্টনার বলতে এখানে কে কে ছিল, পার্টনারদের নাম এ ছিল, বি ছিল, সি ছিল, সবার ক্যাপিটাল বলে লিখে দিই। আচ্ছা, তোমাদের মানে প্রশ্ন হবে, আর প্রশ্ন হবে না, আগেও বলে দিয়েছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যতটা প্রফিট বা লস বলে সেটা কোন রেশিওতে ভাগ করতে হয়, ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও, পাস্টের রেশিওতে। তো পাস্টের রেশিওতে কত, 3:3:2 মানে 3-8, 3-8, 2-8, 5,400, 5,400, 3,600। তো এটা বোঝা গেল রিলেশনটা কি লিখবে, বিং প্রফিট অন রিভ্যালুয়েশন। তো মোটামুটি জার্নালটা কমপ্লিট। এবার কি করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে। পার্টনার্স ক্যাপিটাল না পরে করছে, আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখিয়ে দিই। এতক্ষণ জার্নাল করলাম, এবার লেজার গুলো করবে একটা করে। কি লিখছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। এইদিকে কি লিখি আমরা, এইদিকে লিখি প্রফিট, এদিকে লিখি লস। পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার্স রুপিস। প্রথমে একটা একটা করে বলছি, আমরা কিন্তু জার্নাল দেখে দেখে লেজার পোস্টিং করছি না, ডাইরেক্ট লেজার করছি কি করে, আর ওটা ডাইরেক্ট শিখলাম জার্নাল কিভাবে করতে হয়। ঠিক আছে তো, তো প্রথমে দেখো স্টক, ব্যালেন্স শিটে স্টক ছিল 1,20,000, আর অ্যাডজাস্টমেন্টের স্টক বলছে 1,10,000, অর্থাৎ মার্কেটে স্টক হচ্ছে 1,10,000। তো স্টকের ভ্যালু বেড়ে গেছে না কমে গেছে,
স্টকের ভ্যালু কমে গেছে। তো স্টকের ভ্যালু কমে গেছে মানে স্টকের ভ্যালু কমে যাওয়া মানে কি? লস। ঠিক আছে, স্টকের ভ্যালু কমে যাওয়া মানে লস। স্টকের ভ্যালু মানে অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস। লস ডেবিটে লিখবো, কি বলে লিখবো? টু স্টক বলে 10,000 টাকা। বলছিলাম মেশিনারি, মেশিনারি ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। মেশিনের ভ্যালু কমে গেছে, মেশিন মানে অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে গেলে এটাও লস। ঠিক আছে, লিখবো টু মেশিনারি, বা অনেকে লেখে টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। কত টাকা মেশিনারি ছিল? 1,59,000, তার উপর 10% 15,900। তারপর কি ছিল? প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি মেড অন ডেটার্স 5%। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বললে? 5%। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হয়? ডেটার্স এর উপর হয়। তো প্রভিশন হওয়া মানে ডেটার্স এর ভ্যালু কমে যাওয়া। ডেটার্স মানে অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস, এটাও ডেবিটে বসবে। টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। কত টাকা? 44,000 উপর 5%, 2,200 টাকা। তাহলে বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, বিল্ডিং অ্যাসেট অ্যাপ্রিসিয়েট মানে বেড়ে যাওয়া, বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাওয়া মানে প্রফিট, প্রফিট তো এইট দিকে বসে, তাই এইটে লিখবো। কত টাকা? 20%, 2,00,000-এর 20%। এখানে লিখো বাই বিল্ডিং 2,00,000-এর 20%, 40,000। ঠিক আছে, এবার কি বলেছিল? 5 নম্বরটা বলেছিল লাইবিলিটি ফর ₹2,500 ইনক্লুডেড ইন সিন্ডিকেটস ইজ নট লাইকলি টু অ্যারাইজ। বলছে এই লাইব্রেরিটা আর অ্যারাইজ হবে না, মানে এই লাইব্রেরিটা আর তৈরি হবে না, মানে 2,500 টাকা লাইব্রেরিটি আমার কমে যাচ্ছে, লাইব্রেরিটি কমে যাওয়া মানে আমার প্রফিট ক্রেডিট দিকে আসবে বাই এইটার 2,500 টাকা। এবার আমাকে ট্যালি করতে হবে, আমাকে দেখতে হবে কোন দিক বেশি হবে, ডেবিট দিকে বেশি না ক্রেডিট দিকে বেশি। দেখো এই দিকে আছে 10,000, 15,000, 2,000, মানে আমি দেখে বুঝলাম ক্রেডিট দিকেই বেশি হচ্ছে, ক্রেডিট দিকে টোটাল করব। কত হচ্ছে? 42,500। ঠিক আছে, সেই 42,500 এই দিক লিখলাম, এইটা 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 এই তিনটে বাদ দাও, বাদ দিয়ে কত হচ্ছে দেখা যাক, 14,400 টাকা। ঠিক আছে, এই টাকাটা কাদের মধ্যে ভাগ করবো? পার্টনারদের মধ্যে, তাই লিখো টু পার্টনার্স ক্যাপিটাল। এ বি সি তিনজনের মধ্যে ভাগ করবো। রেশিও কি ছিল? রেশিও ছিল 3:3:2, মানে 3/8, 3/8, 2/8 করে হচ্ছে কত? 5,400, 5,400 আর 3,600। ঠিক আছে, ব্র্যাকেটে লেখো প্রফিট অন রিভ্যালুয়েশন। আশা করি বোঝা গেল এটা। এইবার আমরা করব কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো লিখছি এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট। ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, কমাতে গেলে ডেবিট করতে হয়। পার্টনারদের নাম লিখবো এ বি সি, লিখবো এ বি সি। ঠিক আছে, তো প্রথমে ব্যালেন্স গুলো লেখো একটা একটা করে। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কত ছিল? ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকেই বসে। ঠিক আছে, তো তো ক্রেডিট দিকে লেখো বাই
ব্যালেন্স পিটি কত টাকা? 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আর সিটটাও হচ্ছে 1.5 লাখ টাকা। তারপর দেখো এই যে এখানে কি লিখেছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে লিখেছেন টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটালে লেজার পোস্টিংটা কি হবে? পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে বসবে, তাহলে ক্রেডিট দিকে কি বলে লিখবো? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে বলে এর ঘরে লিখবো 5,400, বির ঘরে লিখবো 5,400, আর সির ঘরে লিখবো 3,600। আর একটা দেখো ওই যে জেনারেল হিসেবে যে ট্রিটমেন্টটা করেছিলাম, জার্নাল কি লিখেছিলাম? এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বিস ক্যাপিটাল টু সিস ক্যাপিটাল। লেজার পোস্টিং করবো, ভালো করে দেখার চেষ্টা করো যে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিভাবে বসবে। এস ক্যাপিটাল ডেবিট টু বি টু সি, এই এন্ট্রিটাকে না কন্ট্রা এন্ট্রি বলে। ঠিক আছে, কিভাবে বসাবো ভালো করে দেখার চেষ্টা করো। এখানে আছে এস ক্যাপিটাল, তাহলে এ ক্যাপিটালে কিছু আছে লেখা? না, তার মানে কিছু নেই, মানে বাই। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তোমরা লিখবে বাই এ ক্যাপিটাল। কি লিখবে? বাই এ ক্যাপিটাল। ঠিক আছে তো? আর এ ক্যাপিটাল বলে যখন লিখবে না, তখন এ ক্যাপিটাল বলে বাই এ ক্যাপিটাল বলে টাকাটা কোনটা লিখবে? বির ঘরে লিখবে 1,500 আর সির ঘরে লিখবে 1,000 টাকা। ঠিক আছে তো? আর এখানে টু বি ক্যাপিটাল আছে, তাই তো? তাহলে ক্যাপিটাল এবং ডেবিটে লিখবে টু বি ক্যাপিটাল টু সি ক্যাপিটাল। তাহলে লেজার পোস্টিং করাচ্ছি, এটা দেখো কি করবে তোমরা। বাই এ ক্যাপিটাল টু বি ক্যাপিটাল টু সি ক্যাপিটাল, তাহলে কি বললাম? বাই এ ক্যাপিটাল। ঠিক আছে, বাই এ ক্যাপিটাল বলে আমরা লেজার পোস্টিং আগেই করেছি। এ ক্যাপিটাল বলছি, তার মানে এর ঘরে টাকাটা লিখতে পারবো না। ঠিক আছে তো? এখানে কি লিখেছি? বাই এ ক্যাপিটাল, তাই আমরা এর ঘরে টাকাটা লিখবো না। কার ঘরে টাকা লিখবো? বির ঘর আর সির ঘরে টাকাটা লিখবো। এটাই হচ্ছে কন্টেন্ট। মনে করার চেষ্টা করো, ক্যাশ বুকে যখন করেছিলে, যখন বাই ক্যাশ লিখতে ক্যাশের ঘরে ক্যাশের টাকা লিখতে নাকি ব্যাংকের টাকা লিখতে? ব্যাংকের টাকা। আবার যখন ব্যাংক লিখতে ব্যাংকের ঘরে ব্যাংকের লিখতে না ক্যাশের লিখতে? ক্যাশের লিখতে। অর্থাৎ এর ঘরে এর টাকা লিখতে পারবে না। অর্থাৎ এখানে যখন এ লিখেছো, তাই এর ঘরে তুমি টাকাটা না লিখে বির ঘরে আর সির ঘরে টাকাটা লিখবে। তাহলে কত ছিল দেখো, বির আর সির টাকা। বির ঘরে লেখো 1,500 টাকা আর সির ঘরে লেখো 1,000 টাকা। সেম ভাবে এখানে লিখবে কি? টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বির কি লিখেছো? এখানে টু বিস ক্যাপিটাল বলে লিখেছো, বিস ক্যাপিটাল বলে এর ঘরে টাকাটা লিখবে কত? 1,500 টাকা। আর টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবে বলে এর ঘরে লিখবে 1,000 টাকা। ঠিক আছে তো? কন্টেন্ট জিনিসটা কিছুই না, একদমই ইজি। এখানে দেখো লেখা আছে এ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বি ক্যাপিটাল টু সি ক্যাপিটাল, মানে তুমি এর সাথে বি একবার করবে, আবার এর সাথে সি একবার করবে, তাই তো? তো টু বি ক্যাপিটাল যখন তুমি টু বি ক্যাপিটাল বলে লিখবে না, টু বি ক্যাপিটাল বলে এর ঘরে টাকা লিখবে, আবার যখন বাই এ ক্যাপিটাল লিখবে তখন বির ঘরে টাকাটা লিখবে, আবার এর সাথে সি করবে। ঠিক আছে? বাই এ ক্যাপিটাল যখন লিখবে তখন সির ঘরে টাকা লিখবে, যখন টু সি ক্যাপিটাল লিখবে তখন এর ঘরে টাকা লিখবে। এই হচ্ছে ব্যাপার। তো লেজার পোস্টিংটা কোনো ব্যাপার না, এটা একটু জাস্ট ধরে ধরে করতে হবে। কোনটা এন্ট্রি করতে করতে অভ্যাস হয়ে যাবে, কারণ এরপরে এই এন্ট্রিটা অনেকবার থাকবে। তো দেখো এবার ট্যালি করবো। 1.5 লাখ, 1,000 আর 3,600, মানে 1,53,000, 1,54,600। তো এইদিকে লিখো 1,54,600 ব্যালেন্স করে কত হচ্ছে? 1,54,600। আচ্ছা, এখানে আছে 1,50,000 আর 5 1,55,000, 1,56,000, 1,56,900 টোটাল। এখানে হচ্ছে 1,56,900। ব্যালেন্স কত বেরোচ্ছে? 1,56,900। এবার এর ঘরটা দেখো 2 লাখ আর 5,400, মানে 2,05,400। বাদ দিয়ে হচ্ছে 2,02,900। এটা হচ্ছে টু ব্যালেন্স সিডি। ঠিক আছে তো? এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। আচ্ছা,
তোমাদের কন্টেন্টটি যদি বুঝতে অসুবিধা হয় আর একবার বুঝিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তিনজন পার্টনার ছিল, এ বি সি, ঠিক আছে তো? এখানে 2,500 টাকা কি লেখা ছিল? পার্টনার এর থেকে 2,500 টাকা কমাতে হবে, এর ক্যাপিটাল থেকে 2,500 টাকা কমাতে হবে, তাই তো? বির ক্যাপিটালে 1,500 বাড়াবে, সির ক্যাপিটালে 1,000 টাকা বাড়াবে। কি বললাম? এর ক্যাপিটাল থেকে 2,500 টাকা কমাতে হবে। দেখো এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কমানো হচ্ছে এই দিক, বাড়ানো হচ্ছে এই দিক। এর ক্যাপিটাল থেকে 2,500 কমাবো, এর ক্যাপিটাল থেকে 2,500 কমাবো। দেখো এতে 1,500 আর 1,000, 2,500 কমিয়েছি না? আর বির ক্যাপিটাল থেকে কত বাড়াবো? বলেছিলাম বির ক্যাপিটালকে, এই যে বাড়ানোর দিক এই দিক, বির ক্যাপিটালকে বাড়াবো 1,500 আর সির ক্যাপিটালকে বাড়াবো 1,000 টাকা, ঠিক আছে না? তাই দেখো বির ক্যাপিটালকে বাড়িয়েছি 1,500 আর সির ক্যাপিটাল বাড়িয়েছি 1,000 টাকা। মানে এখানে কি বলে লিখবো? নিশ্চয়ই এ লিখবো, বি আর সি লিখছি, মানে নিশ্চয়ই এখানে বি সি লিখতে পারি না, তাই তো এখানে এ লিখবো। আর এখানে কি বলেছিলাম? এখানে বলেছিলাম এ কে কমাবো, কত কমাবো? 2,500 টাকা কমাবো, তাই তো? আড়াই মানে কার কার? এর আর বির। 2,500 মানে কার কার? বির আর সির। এখানে বি, এখানে সি। আশা করি বোঝা গেছে। এবার ব্যালেন্স শিটটা করবো, দেখে নাও। দেখো লিখছি কি, ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/3। এদিকে লেখো লাইবিলিটিস, এদিকে লেখো অ্যাসেটস, রুপিস রুপিস। লাইবিলিটিস শুরু করতে হয় পার্টনার্স ক্যাপিটাল দিয়ে। এ বি সি এর ক্যাপিটাল বেরোলো 2,02,900, বির ক্যাপিটাল বেরিয়েছে 1,56,900, সির ক্যাপিটাল বেরিয়েছে 1,54,600। এই যে এখানে যে ছিল না ব্যালেন্স শিট, এইগুলোই চলে আসবে, ঠিক আছে তো? এই তিনটে যোগ করবো, দেখো কত হচ্ছে। 5,14,400। তারপর সানডি ক্রেডিটার্স, ক্রেডিটার্স কত টাকা ছিল? ক্রেডিটার্স 24,000 টাকা ছিল, তাই তো? ক্রেডিটার্স 24,000 টাকা ছিল, তার মধ্যে ক্রেডিটার্স কত কমে গেছে? 2,500 টাকা কমে গেছে। তাহলে 24 থেকে যদি 2,500 কমে যায়, কত হচ্ছে? 21,500। বলেছিলাম কি জেনারেল রিজার্ভ পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারো না, জেনারেল রিজার্ভ যা ছিল তাই আছে। কত টাকা? 36,000 টাকা। এবার অ্যাসেট দিক দেখো, ঠিক আছে? অ্যাসেট দিকে প্রথমে আমরা লিখবো বিল্ডিং, ঠিক আছে তো? বিল্ডিং, বিল্ডিং কত টাকা ছিল? বিল্ডিং ছিল 2,00,000 টাকা। ইনারে লিখছি 2,00,000 টাকা, কেননা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে 40,000 টাকা। যোগ দিয়ে লিখবো ইনক্রিজ, 2,40,000, ঠিক আছে তো? তারপর ছিল মেশিনারি, মেশিনারি ছিল 1,59,000 ব্যালেন্স শিটে। অ্যাডজাস্টমেন্টে বলেছে 10% মেশিনের ভ্যালু কমে গেছে, অর্থাৎ 15,900 কমে গেছে, ডেপ্রিসিয়েশন ছিল। বাদ দিয়ে কত হবে? 1,43,100। তারপর কি ছিল? স্টক, স্টক ছিল 1,20,000, স্টকের ভ্যালু 10,000 টাকা কমে গেছে, কত হবে? 1,10,000। তারপর ছিল কি ডেটার্স, ডেটার্স ছিল 44,000, আর প্রভিশন হয়েছে 5%, কত? 4,000। সরি, এটা 2,200 ছিল, 44,000 থেকে 2,200 বাদ দিই, কত হচ্ছে? 41,800। আর বাকি ছিল ব্যাংক, ঠিক আছে তো? ব্যাংক কত ছিল দেখো, ব্যাংক ছিল 37,000। টোটাল ট্যালি করবো, ঠিক আছে? দু সাইড ট্যালি করে যদি দেখি মিলে গেছে, ঠিক আছে, দু সাইড যদি সমান হয় তাহলে ভাববো অঙ্কটা পুরো ঠিক আছে।
টোটাল হচ্ছে 5,71,900। এই দিকেও টোটাল করলাম, এই দিকে টোটাল করে দেখাচ্ছে 5,71,900। তাহলে ব্যালেন্স শিট ট্যালি করে গেল, অঙ্কটা বোঝা গেল। ঠিক আছে, দুদিক থেকেই দেখিয়ে দিলাম, জার্নালও করালাম বা লেজার পোস্টিংও করালাম, কমপ্লিট। দেখো এই 38 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে। কি বলেছে, এ বি এন্ড সি ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 2:1 দেয়ার ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। দেখো একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ, ঠিক আছে তো। নিউ রেশিও বলেছে 1:2:3। গুডউইল অফ দ্য ফার্ম শুড বি ভ্যালুড 60,000। গুডউইলের এন্ট্রি তোমরা জানো, টেবিল এন্ট্রি করতে পারো বা ওই স্যাক্রিফাইসিং গেনিং রেশিও করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে, অর্থাৎ ল্যান্ডের ভ্যালু 1,00,000 টাকা বেড়ে গেছে কিনা দেখতে হবে তোমাদের। ল্যান্ড 1,00,000 টাকা রিভ্যালুয়েশন, বিল্ডিং এর ভ্যালু ডেপ্রিসিয়েশন হয়েছে 6%। ক্রেডিটার্স 3,000 টাকা ওয়ার নট টু বি পেড, অর্থাৎ ক্রেডিটার্সকে 3,000 টাকা পে করতে হবে। তাহলে তুমি এইগুলো কি করবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করবে, পার্টনার্স ক্যাপিটাল করবে, ব্যালেন্স শিট করবে এবং জার্নাল করবে, সবকিছুই করবে। তো দেখো তোমাদের বইয়ের কিছু অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো করবে। 2 নম্বর অঙ্কটা পুরো করবে, ঠিক আছে তো। 3 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও, ঠিক আছে তো। 3 নম্বর অঙ্কটাও পুরো করে নেবে। এই অঙ্কটা করতে গিয়ে, 3 নম্বর অঙ্কটা করতে গিয়ে যদি অসুবিধা হয়, আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি অসুবিধা হবে, কিছুই অসুবিধা হবে না। বুক ভ্যালু মানে ব্যালেন্স শিটের, এটা হচ্ছে ব্যালেন্স শিটের ভ্যালু, আর এটা ডি ভ্যালু মানে মার্কেটের ভ্যালু, দুটোর মধ্যে কম্পেয়ার করবে। 3 নম্বর অঙ্কটা শুধু 3 নম্বর পয়েন্টে অসুবিধা হতে পারে বলতে, কি বলেছে, ক্রেডিটার্স ফর স্যালারি আউটস্ট্যান্ডিং আর টু বি রেকর্ডেড অ্যাট ₹5,000। অর্থাৎ এই যে 5,000 টাকা যে আউটস্ট্যান্ডিং স্যালারি ছিল, এটা রেকর্ড করতে বলেছে, তাই তো। রেকর্ড করছে মানে আউটস্ট্যান্ডিং স্যালারি লাইবিলিটি, লাইবিলিটি রেকর্ড করছে মানে লাইবিলিটিকে তোমাকে বাড়াতে হবে। লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয় তোমরা জানো। আচ্ছা এই 4 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে, কিছুই নেই অঙ্কটার মধ্যে। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটাও বাড়িতে করবে, শুধু একটা অ্যাডজাস্টমেন্ট বলে দিচ্ছি। কি বলেছে, goodwill of the firm was valued at rupees 1,40,000 but it was not appear in the book। গুডউইল 1,40,000 বলেছে, বলছে এটা বইতে তোমরা অ্যাপিয়ার করতে পারবে না। তো যেটা টেবিল এন্ট্রি, ওটা অ্যাপিয়ার করতে পারতে না, ঠিক আছে, ওটাই দিয়েছে। 17 নম্বর অঙ্ক তোমরা বাড়িতে করবে। 18 নম্বর অঙ্কটা দেখে নাও, এটা বাড়িতে করবে, ঠিক আছে। 18 নম্বর অঙ্কের একটু পার্ট বাকি ছিল, এই এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা তোমরা বাড়িতে করে নেবে, কিছু নেই অঙ্কটায়। গুডউইলের ভ্যালু 90,000 টাকা দিয়েছে অ্যাডজাস্টমেন্টে, বলছে they decided neither to record goodwill in the books nor want to change any item of balance sheet। বলছে বইতে গুডউইলটা রেকর্ড করতে চাইছে না, মানে যেটা তোমরা করতে সেই এন্ট্রিটাই করে দেবে। তারপর 19 নম্বর গুডউইল ট্রিটমেন্টটা তোমরা করে নেবে, ঠিক আছে তো।